আচ্ছা সবাই একটু দেখেন লাস্ট ক্লাসে আমরা কি করছিলাম। লাস্ট ক্লাসে হচ্ছে আমরা টেক্সটের ফন্ট নিয়ে কাজ করছিলাম, যে মানে এই যে লেখার স্টাইলটা যে এইভাবে দেখতে এখন এমন দেখাচ্ছে, এটাকে অন্য স্টাইলে নেওয়া, তারপরে লেখার সাইজ বড় ছোট করা, তারপরে লেখাকে যে প্যারাগ্রাফ গুলাকে ডান বামে অ্যালাইনমেন্ট করা আর কি। তারপরে হচ্ছে আপনার কালার, ব্যাকগ্রাউন্ড কালার, ফন্টের কালার, তারপরে হচ্ছে আপনার পেজের কালার, এগুলো, আর হচ্ছে লাইন স্পেসিং, যে একটা লাইন থেকে আরেকটা লাইনের স্পেস কতটুকু হবে, এগুলো সব যদি আজকে আবার দেখাবো। আজকে তো নতুন আসছেন কয়েকজন। আচ্ছা আমি খালি আগের ক্লাসে টপিকগুলো জাস্ট আরেকবার একটু রিপিট করি, তাইলে হচ্ছে নতুন যারা তাদেরকে একটু বুঝতে সুবিধা হবে। আচ্ছা দেখেন আগের ক্লাসে আমরা যেটা করছিলাম, এই যে ইন্টারফেসটা একটু দেখেন, এইখানে এই যে ক্যালবেরি বডি একটা নাম লেখা দেখছেন, একটা বক্স, এই বক্সের এইখানের এই যে ড্রপ ডাউন এই আইকনটাতে যদি আমি ক্লিক করি, এখানে দেখেন অনেকগুলা নাম আসছে। এই নামগুলোর কাজ হচ্ছে দেখেন এখানে কিন্তু এক একটা নামের লেখার স্টাইল কিন্তু এক এক রকম। মানে হচ্ছে আমার এই যে টেক্সট গুলা যে লেখা, এই টেক্সটের স্টাইলটা কেমন হবে সেটা দেখেন। আমি পুরো প্যারাগ্রাফটা সিলেক্ট করে যখন আমি এই যে ফন্টের এখানে স্টাইলে যাচ্ছি, দেখেন আমি যেটার এখানে কার্সর নিতেছি আমার লেখাগুলা সেই স্টাইলেই হচ্ছে। সো এটা কি বুঝতে পারছেন যে মানে কোথা থেকে আমরা লেখার স্টাইলটা চেঞ্জ করব। এটা দেখা গেছে আমাদের কাজ করতে গেলে বিভিন্ন সময় হচ্ছে ফন্ট, এটাকে বলা হচ্ছে ফন্ট নেম, এইটা হচ্ছে মাঝে মাঝে আমাদের চেঞ্জ করা লাগতে পারে। কোনটাতে? ক্যালিবেরি, এই যে ফন্টের নাম যেটা, এটা আপনি মাইক্রোসফটের যে কোনো সফটওয়্যার আপনি চালু করলে এটা পাবেন, যে কোনো জায়গায়। আপনি এই যে এইখানে যা দেখতে পারতেছেন, আপনি যে কোনো জায়গায় এই সফটওয়্যার চালু করলেই, হ্যাঁ আসুন। আপনি কি বেসিক কম্পিউটার স্টুডেন্ট? আচ্ছা বসুন। আপনি এই যে এইখানে যা দেখতেছেন স্ক্রিনে, এটা তো একটা সফটওয়্যার মাইক্রোসফট ওয়ার্ড। এইটা আপনি যে কোনো কম্পিউটারে, ধরেন হচ্ছে আপনার বাসায়ও যে কম্পিউটার, সেইটাও যদি আপনি আপনার ফাইলটাই সফটওয়্যারটা ওপেন করেন, এই একই জিনিসই দেখবেন। আপনি যদি আরো একজনের বাসায় গিয়ে ওনার সফটওয়্যার ওপেন করেন, এই একই জিনিসই দেখবেন, সব একই। এটা এমন না যে আমার কম্পিউটারে দেখতে এরকম, আপনার কম্পিউটারে আরেক রকম, বা আরেকজনেরটা আরেক রকম, সবার কিন্তু সেম। খালি হচ্ছে আপনার এই যে এইখানে যে ফন্টের নামগুলা, এই যে এইখানে দেখেন আমি স্ক্রল করতেছি, দেখছেন অনেক নাম। শুধু যেটা হবে আপনার কম্পিউটারে, আপনি হয়তো এই যে এইখানে প্রায় 1500 বা 1600-র মতো আর কি ফন্ট আছে আর কি। কিন্তু আপনার যেটা হইতে পারে যে আপনার কম্পিউটারে আপনি এতগুলা নাই থাকতে পারে, থাকবে হয়তো ধরেন সব মিলে 70-80টা বা 100টার মতো। বাকি যে 1400-1500 ফন্ট, এগুলো হচ্ছে আমি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে, নেট থেকে ডাউনলোড করে, এগুলো আমার এখানে আমি ইনস্টল করে নিচ্ছি, বুঝছেন। কিন্তু এই এত ফন্ট আসলে আপনার এগুলা কাজের জন্য লাগে না, মানে আপনার এই মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এগুলাতে কাজের জন্য লাগে না। আমি এগুলো নামায় রাখছি হচ্ছে গ্রাফিক ডিজাইনের কাজের জন্য, কারণ ওই আমি কম্পিউটারে ইনস্টল করে রাখলাম, আমি কম্পিউটারে যেইখানেই কাজ করি এই ফন্টগুলো আমাকে শো করবে, বুঝতে পারছেন। সো আপনি যদি এখন চান যে এই প্যারাগ্রাফের এই যে টাইটেলটা, আমরা নরমালি কি করি, যখন আমরা নরমালি খাতায় যখন লিখি, তা আমরা দেখা গেছে কি টাইটেলটা একটু বড় দিই। কোন একটা প্যারাগ্রাফ লিখলে পরীক্ষার খাতায় যখন আমরা লিখছি না উত্তর, নরমালি কি করি, বোঝার সুবিধার জন্য টাইটেলটাকে একটু বড় দিই, প্যারাগ্রাফগুলোকে একটু ছোট লিখি, বা টাইটেলটাকে একটু কালার চেঞ্জ করে দেই। এগুলা কিন্তু সেম কাজ। সো আমি যদি এই যে লেখার স্টাইলটাকে চেঞ্জ করতে চাই, তাইলে এখান থেকে ফন্টের স্টাইলটাকে চেঞ্জ করে দিতে পারি। ধরেন আমি একটা এই ফন্টটাই দিলাম, দেখছেন এই লেখাটা একটু মোটা হয়ে বড় হয়ে গেছে না। তা আমার এই প্যারাগ্রাফ থেকে এই হেডিংটা কি মানে বোঝা যাইতেছে না যে দুইটা আলাদা, একটা টাইটেল একটা প্যারাগ্রাফ। তা আমি চাইলে কিন্তু এখন টাইটেলের এটার সাইজও কিন্তু বড় করে দিতে পারি। দেখেন এই যে পাশে কিন্তু এটা এই যে 12 লেখা, এটা কিন্তু ফন্টের সাইজ,
ফন্ট মানে হচ্ছে এই যে আমার লেখাগুলা, এগুলাকে বলে ফন্ট। এই ফন্টের সাইজ হচ্ছে এগুলা। আচ্ছা, কেউ যদি না বুঝেন তাহলে কিন্তু আমাকে বললেন, বুঝছেন? এটা হচ্ছে ফন্টের সাইজ। কোনটা কালার তো দেখাবো, আগে ফন্টের সাইজ দেখাই, একটা একটা করেই যাবে সব। দাঁড়ান, তারটা নাড়া গেছে। দেখেন এইখানে টাইটেলের সাইজটা, আমি যে লেখাটা লিখলাম এই লেখাটার সাইজ কত, সাইজ হচ্ছে দেখেন এই যে আমার ফন্টের নামের পাশেই কিন্তু আরেকটা ঘর আছে 12 লেখা। এই ঘরটাতে আমি যখন ক্লিক করব দেখেন এখানে বিভিন্ন রকমের সাইজ আসছে। এটা শো করতেছিল কত 12, আমি চাচ্ছি এটাকে আরো বড় করতে। দেখেন আমি এখানে কার্সর যখন এই যে বিভিন্ন রকমের সাইজ লেখা আছে, আমি যেই সাইজের উপরে মাউসের কার্সরটা নিতেছি ওই সাইজটাই কিন্তু আমাকে শো করতেছে এখানে, যে এটা কত বড় দেখা যাবে। ধরেন আমি এখন 24 দিলাম, 24 দিলে দেখছেন কত বড়। এত বড় কি মানে কখনো টাইটেল দেয় কেউ? মানে এই ধরনের প্যারাগ্রাফের টাইটেল এত বড় আমরা দিব না। ধরেন এটাকে আমি 14 করে দিলাম, বা ধরেন 16ই করলাম। এটা বুঝছেন যে লেখাটা কিভাবে বড় ছোট করব? বুঝতে পারছেন? আচ্ছা, কালারের কথা বলছিলেন, এই যে দেখেন এ লেখা, এ লেখার নিচে কালার দেখছেন? কালার আছে মাইক্রোসফট ওয়ার্ডে, কালার আছে 3 রকমের। আচ্ছা, আরেকটা জিনিস একটু সবাইকে বলি, এই যে ইন্টারফেসটা যে আমি দেখাইতেছি এটা কিন্তু একটু ভালো মতো বুঝেন যে কোথায় কি আছে। কি কারণে আমি একটু দেখাই। এটা তো মাইক্রোসফট ওয়ার্ড, এইখানের চেহারাটা দেখেন এইরকম। আমি এখন মাইক্রোসফট এক্সেলটা ওপেন করি, দেখেন তো এই যে মাইক্রোসফট ওয়ার্ড, ওয়ার্ডের এইখানে যেই রকম, এক্সেলে কি এই যে এই জিনিসগুলো কি সেম না সব? এই যে এই অর্ধেকের এই পাশটা কি সেম না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালারের এতটুকু সেম না। তারপরে দেখেন হচ্ছে পাওয়ার পয়েন্ট, পাওয়ার পয়েন্ট সফটওয়্যার, এটা কিন্তু আরেকটা আছে প্রেজেন্টেশনের সফটওয়্যার। এখন এটা ওপেন করলাম, এই যে দেখেন এটা কি এই যে এতটুকু পর্যন্ত সেম না? মানে আলটিমেটলি আপনি এমএস ওয়ার্ডের এই যে এতটুকু যে আমি দেখা যে ফাংশনগুলা সব কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের সেম। এবং সবচেয়ে বেশি যেই টুলসগুলা ব্যবহার হয় বেসিক লেভেলে সব কিন্তু এতটুকুর মধ্যেই। আপনি যদি টুকটাক কাজ করতে চান যা লাগবে সব এতটুকুর মধ্যেই, বুঝছেন? মানে ওয়ার্ডেও এখানে আমি ধরেন কালার যেখান থেকে করতেছি বা যেখান থেকে বোল্ড করতেছি, ফন্ট সাইজ বড় ছোট করতেছি, অ্যালাইনমেন্ট, তারপরে স্পেসিং যা আছে সব কিন্তু এক। সো আপনি যদি একটাই যদি একটু ভালো মতো দেখেন, আমরা যখন পরে এক্সেলে যাব বা পাওয়ার পয়েন্টে যাব তখন আর আপনার এগুলো আর বোঝার দরকার নেই, কারণ একই তো, এটা আপনি আর কি বুঝবেন? বুঝছেন? সো এটা একটু ভালো মতো দেখেন, না বুঝলে আমাকে বললেন, কারণ এখানে ওই না বুঝার মতো আসলে কোনো কিছুই নাই। সো কালারের যেটা আর কি বলতেছিলাম, দেখেন এইখানে কিন্তু কালার আছে 3 রকমের। একটা হচ্ছে ফন্ট কালার, একটা হচ্ছে টেক্সট হাইলাইট কালার, আর একটা হচ্ছে শ্যাডো। এই যে এটা শেডিং। এখন এই যে দেখেন একটা একটা করে ফন্ট কালার, ফন্ট কালার দেখেন এইখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে এখানে আইকন গুলো আছে, এই আইকন গুলাতে আমি যখন মাউসের কার্সারটা, ওই যে মাউসের যে কার্সার তীর যেই আইকনটা, এইটা আমি যেই আইকনে নিতেছি সেইখানেই দেখেন নিচে কিন্তু একটা ডায়লগ বক্স আসতেছে। এই বক্সটা কিন্তু আমাকে ডেসক্রাইব করতেছে যে আমি যেই আইকনটাতে কার্সারটা রাখতেছি এই আইকনটার নাম কি।
এবং এই আইকনটার কাজ কি দেখেন, এই যে বিতে যখন আমি কার্সার নিতেছি কি লেখা আসছে দেখেন তো, বোল্ড। দেখছেন ভাই, আপনি বুঝতেছেন? দেখেন বিতে যখন কার্সার নিতেছি বোল্ড, বোল্ডের নিচে একটা সেন্টেন্স লেখা দেখেন, মেক ইউর টেক্সট বোল্ড। এখন এটার কাজ কি দেখেন, এইখানে দিলে এটার বোল্ড হবে না, কি কারণে? এটা এই ফন্টটা মানে আপনি বুঝবেন না সহজে, কারণ এই ফন্টটার ডিজাইনটাই হচ্ছে বোল্ড। কিন্তু যখন আমি এই যে মাইক্রোসফট ওয়ার্ডে কিন্তু এক্সেলে পাওয়ার পয়েন্টে কিন্তু এটার বোল্ডটা দেখায়, কিন্তু যখন আবার গ্রাফিকের সফটওয়্যারে কাজ করে ওইখানে কিন্তু এইটার উপর আর বোল্ড হয় না এই ফন্টটা, কারণ এইটাই বোল্ড ফন্ট। সো দেখেন বোল্ডের কাজ কি দেখেন, এই যে আমার প্যারাগ্রাফের টেক্সটগুলো দেখছেন একদম সিম্পল না? এখন দেখেন আমি বিতে যখন ক্লিক করতেছি এগুলা কি একটু বোল্ড হয়ে গেছে না? বোল্ড মানে হচ্ছে লেখাটা একটু ভারী হয়ে গেছে। দেখেন আমি যখন পুরোটা সিলেক্ট করে আবার বোল্ড তুলে দেই, লেখা ডিফারেন্স দেখতেছেন? আবার যখন বোল্ড করলাম দেখেন লেখা কিন্তু ভারী হয়ে গেছে, ডার্ক কালার হয়ে গেছে। পাশেরটা দেখেন আই, এই যে আইকনটা, আইটা মানে হচ্ছে ইটালিক। ইটালিকের কাজ হচ্ছে আমার লেখাকে একটু কাপ করে দেয়া। হ্যাঁ, এই যে আমি যখন আইতে ক্লিক করলাম ইটালিকে, দেখেন লেখা কিন্তু একটু বাঁকা হয়ে গেছে। আবার যখন আপনি আইতে ক্লিক করবেন লেখা সোজা হয়ে যাবে। এই যে দেখেন ইউ এর নিচে একটা আন্ডারলাইন দাগ দেয়া আইকনে, সো এটার নাম হচ্ছে বেসিক্যালি আন্ডারলাইন। আন্ডারলাইন আমরা নরমালি কিসে করি? হেডিং এর নিচে। দেখেন আমি যখন আন্ডারলাইনে ক্লিক করলাম দেখেন আমার টাইটেলের নিচে একটা পুরো আন্ডারলাইন হয়ে গেছে। এবং একটা জিনিস দেখেন, এই আন্ডারলাইন কিন্তু ততটুকুই হবে আপনি যতটুকু সিলেক্ট করবেন। এখন আপনি চাচ্ছেন পুরো সেন্টেন্সটা আন্ডারলাইন করবেন না, প্রথম দুইটা ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করবেন। এতটুকু সিলেক্ট করে যখন ক্লিক করলাম দেখেন এতটুকুতেই আন্ডারলাইন হয়েছে। বুঝছেন? মানে পুরো বিষয়টা হচ্ছে আপনি যতটুকু সিলেক্ট করবেন ও ততটুকুই কাজ করবে, কারণ কম্পিউটার আপনার ইনস্ট্রাকশনের বাইরে কিচ্ছু করবে না, আপনি যা ইনস্ট্রাকশন দিবেন সে তাই করবে। সো আমি যদি চাই পুরাটাই হচ্ছে আন্ডারলাইন করতে, পুরাটাই সিলেক্ট করে দেব। আমি যদি চাই যে পুরো প্যারাগ্রাফটাই আন্ডারলাইন হবে, পুরো প্যারাগ্রাফটা আমি সিলেক্ট করে আন্ডারলাইনে ক্লিক করলাম, আবার দেখেন পুরো প্যারাগ্রাফটা কিন্তু আন্ডারলাইন হয়ে গেছে। আবার আপনি চাচ্ছেন যে পুরো প্যারাগ্রাফটার কালারই কালো না করে লাল কালার করে দিবেন। এখন কালারটা আমরা করব কোত্থেকে? ফন্ট কালার। লেখার কালার আমরা চেঞ্জ করব কোত্থেকে? এইখানে দেখেন ক্যাপিটাল এ এর নিচে হচ্ছে এটা বাই ডিফল্ট এটা রেড মার্ক করা থাকে যাতে হচ্ছে আপনার চোখ পড়ে এখানে। সো এইটাতে যখন আমি ক্লিক করলাম দেখেন রেড কালার হয়ে গেছে। কারণ কি জানেন? কারণ এইখানে হচ্ছে বাই ডিফল্ট রেড কালার দেয়া আছে এবং আমি এই লেখাটার উপরেই ক্লিক করছি। কিন্তু এটার পাশে যে একটা এই যে দেখেন নিচের দিকে একটা ট্রায়াঙ্গেল আইকন আছে ডাউন এরো, এই ডাউন এরোতে যখন আমি ক্লিক করলাম দেখেন এখানে আরো অনেক রকমের কালার চলে আসছে। আমি কিন্তু চাইলেই এইখান থেকে আমার পছন্দ মতো যে কোনো কালার আমি দিতে পারি। ধরেন আমি এই ব্লু কালারটা দিলাম, দেখেন এই কালার হয়ে গেছে। মানে জিনিসটা হচ্ছে আপনি কি কালার দিবেন, কি করবেন, এটা হচ্ছে টোটালি আপনার ইচ্ছা। বুঝতে পারছেন? কোনটা উপরে কোন ফন্টটা পুর? হ্যাঁ, এগুলাকে মানে সাইজ ছোট করবেন। তাইলে এই যে আপনি ফন্ট সাইজে আসেন, এসে আপনি এই যে 12 দেন বা 11 দেন। কোনটার কালার? এই যে ফন্ট কালার যে এইটা হচ্ছে এই যে আমি তো ফন্ট এই যে ফন্টের কথা দেখাইলাম না এখানে আপনাদের, এই যে আমি যেই ফন্টটা সিলেক্ট করছি এই যে এই নামে এই ফন্টটাই দেখেন আপনি ডিজাইনটা, এটা কি একদম ফন্টের ডিজাইনটাই কিন্তু বোল্ড অনেক ব্ল্যাক। আপনি কিন্তু চাইলে এইটার কালারও চেঞ্জ করতে পারেন। ধরেন এটা আমি একটু বড় করলাম, দেখেন এইটার কালারও কিন্তু আমি চেঞ্জ করে ফেলতে পারবো। ধরেন এই যে ব্ল্যাকেরই ধরেন আরেকটু অ্যাশ কালার
বা এই ধরনের যে কোনো একটা কালার আমি দিতে পারবো। কিন্তু এইটাকে যদি আপনি চান যে এই নিচের লেখাগুলোর মতো পাতলা করতে, তাইলে আপনাকে ফন্টটাই চেঞ্জ করে দিতে হবে। ধরেন আমি যে এরিয়াল দিলাম, দেখছেন অন্য একটা ফন্ট দিলাম পাতলা দেখে, এখন কিন্তু ফন্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এইটাই কিন্তু গতকালকে লাস্ট ক্লাসে আমি বলছিলাম যে ফন্ট সিলেকশন কিন্তু আপনি করতে হবে আপনাকে বুঝে শুনে। মানে আপনি দেখতে ভালো লাগতেছে, আপনি যে কোনো একটা ফন্ট দিয়ে দিলেন, দিয়ে কি হবে আপনিও নিজে করতে পারতেছেন না। ধরেন এই ফন্টটাই আপনি দিলেন, দেখতে সুন্দর, কিন্তু আপনি নিজেও পড়তে পারবেন না ঠিক মতো, বা আপনি পারেন, আপনি যাকে দিবেন উনি এখন ইংরেজি পড়তে পারে, ইংরেজি বুঝে কম, সময় লাগে ওনার পড়তে। কারণ এই ধরনের একটা লোককে যদি আপনি এরকম একটা ডকুমেন্ট দেন প্রিন্ট করে এই ধরনের ফন্টে, এ তো ওনার আরেকজন লোক নিয়ে আসতে হবে এটা পড়ার জন্য। সো এটা আপনার মানে ফন্ট সিলেকশন করতে হবে বুঝে শুনে। আর এমএস অফিসে সাধারণত হচ্ছে আপনার ইউজ হয় যে ক্যালব্রি, তারপরে হচ্ছে আপনার এরিয়াল, আর হচ্ছে এই টাইমস নিউ রোমান, এই তিনটা ফন্টই এই মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারে থাকেই। আপনি যখন একদম নতুন ইনস্টল করবেন এগুলো থাকবেই। কারেন্ট চলে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এই যে এখন ধরেন যতটুকু বোল্ড হইছে এর চেয়ে বেশি আরো বোল্ড করতে চাচ্ছেন না, এর চেয়ে বেশি আপনি এখানে আপনাকে ডিফল্ট যতটুকু করে দিবে এতটুকুই বোল্ড হবে, এর চেয়ে বেশি করা যাবে না। হ্যাঁ, মার্ক করেই করতে হবে। এই যে তাইলে হচ্ছে দেখেন নরমাল একটা সেন্টেন্স যখন আমি বড় করছিলাম, আমি কিন্তু পুরোটা সিলেক্ট করে নিচ্ছি। এই যে দেখেন পুরোটা টান দিয়ে সিলেক্ট করে নিচ্ছি। এটাকেও যেমন আমি এখান থেকে বড় করব, যেই প্রসেস, পুরো প্যারাগ্রাফটাকেও আপনি বড় করবেন একই প্রসেস। এখন আপনাকে ওই যে বললাম আপনাকে সিলেক্ট করে দিতে হবে আপনি কতটুকু কাজ করতে চাচ্ছেন। এখন আপনি চাচ্ছেন এই যে এই প্যারাগ্রাফটুকু বড় করতে, তাইলে আমি পুরো এই এতটুকুই সিলেক্ট করলাম, পরে এখন আমি ফন্ট সাইজ ধরেন 12 জায়গায় 16 করে দিলাম, বুঝছেন। আবার আপনি যদি চান যে একদম পুরা এই পেজে যা আছে, ধরেন এই প্যারাগ্রাফ, এই দুইটা প্যারাগ্রাফই বোল্ড করতে, তাহলে এই দুইটাই সিলেক্ট করবেন, করে হচ্ছে এই যে বোল্ড ইয়াতে বিতে ক্লিক করবেন, বোল্ড হয়ে যাবে। হ্যাঁ, আবার ফন্ট সাইজ এই যে পুরোটা সিলেক্ট করাই আছে, করে এখন আমি যদি এখন ফন্ট সাইজ 22 দেই, দেখেন আমার পুরো দুইটা প্যারাগ্রাফই কিন্তু বড় হয়ে গেছে। দেখেন আমি সিলেক্ট করছিলাম এই যে ডিউরিং দা, এই ওয়ার্ডটা পর্যন্ত, সেন্টেন্স কিন্তু আমার শেষ হয় নাই। এই রেনেসা এই ওয়ার্ডটা কিন্তু আমার এই প্যারাগ্রাফের এই লাইনটার সাথে, কিন্তু আমি এই ওয়ার্ডটা কিন্তু সিলেক্ট করি নাই, এটার কিন্তু কোনো চেঞ্জ হয় নাই, দেখছেন। আমি যতটুকু সিলেক্ট করছি ও ততটুকুই কাজ করবে, এর বাইরে কিছু করবে না। সো আপনারও প্রসেস সেম, আপনি যতটুকু চেঞ্জ করবেন যা করবেন ততটুকুতেই কাজ করতে হবে আগে সিলেক্ট করে। হ্যাঁ হ্যাঁ, আন্ডারলাইনটা ডাবল করতে চান ভাইয়া, এখানে তো আন্ডারলাইন ডাবলের কোনো অপশন নাই। আর এই যে আছে দেখেন আন্ডারলাইনে কিন্তু অনেকগুলো আছে। এইখানে আপনি যখন উপরে প্রথমে তাকাবেন এইখানে আপনাকে একটাই শো করবে। এইখানে দেখেন আন্ডারলাইনের পাশে দেখেন এই যে একটা ডাউন অ্যারো আছে না, ডাউন অ্যারো তো যখন ক্লিক করলাম দেখেন এই যে ডাবল, তারপরে দেখেন এই যে এটা কিন্তু আরেকটু মোটা আন্ডারলাইন, কিন্তু এই যে প্রথমটার থেকে, হ্যাঁ এটা একটু বোল্ড করা, এটা দেখেন একটু ড্যাশ দেয়া, দেখছেন এটা কিন্তু ড্যাশ ড্যাশ। তারপরে এইটা কিন্তু এই ড্যাশটা কিন্তু আরেকটু বড় সাইজে আগেরটার চেয়ে, এইটা দেখেন এই যে ঢেউ ঢেউ। হ্যাঁ, আপনি যা ইচ্ছা করতে পারবেন, খালি আপনার সিলেক্ট করতে হবে। দেখেন এই যে আপনারা দেখায়, তাহলে এটার দ্বারা কালার চেঞ্জ করে দেখেন, এই যে প্যারাগ্রাফটা আমি সিলেক্ট করলাম, এই আন্ডারলাইন তুলে দিই, সিলেক্ট করলাম, সিলেক্ট করে এইটার আমি ফন্ট চেঞ্জ করলাম, ঠিক আছে।
এটার ফন্ট সাইজ আমি 12 থেকে 20 করলাম, দেখছেন? এই এতটুকুরেই আমি এখন বোল্ড করলাম, এইটাকেই আমি এখন ইটালিক করে দিলাম, দেখেন বাঁকা হয়ে গেছে কিন্তু পুরো প্যারাগ্রাফ। এইটাকেই আমি ধরেন এই ডাবল আন্ডারলাইন দিলাম, বুঝছেন? এই প্যারাগ্রাফেরই আমি ফন্টের কালার হচ্ছে এখন চেঞ্জ করে দিলাম, গ্রিন কালার করলাম। আপনি সিলেক্ট করা অবস্থায় এমন না যে আপনি বোল্ড করলে অন্য কিছু করতে পারবেন না, বা ফন্ট সাইজ বাড়াইলে অন্য কিছু করতে পারবেন না। সিলেক্ট করা অবস্থায় আপনি এখানে যা ইচ্ছা তা করতে পারবেন, যে আপনি যেই ইনস্ট্রাকশন দিবেন ও সেইটাই ফলো করবে, বুঝছেন? আচ্ছা, তাহলে ফন্ট কালার কোত্থেকে আমরা চেঞ্জ করব এটা বুঝছেন? এখন আসেন এই যে টেক্সট হাইলাইট কালার, এই যে এইটা। আচ্ছা, এই তিনটার একটু বড় করে দেই, এই তিনটাই দেখাইতেছিলাম। টেক্সট হাইলাইট কালার দেখেন, এই যে ফন্ট কালারের পাশে একটা আইকন দেখছেন, এবি লেখা, নিচে হচ্ছে ইয়েলো কালার। এটা হচ্ছে দেখেন এখানে যখন কার্সর রাখছি এটার নাম কি আসছে? টেক্সট হাইলাইট কালার। টেক্সট হাইলাইট কালার ধরেন হচ্ছে আমি ইয়েলো কালার দিলাম, ফন্টের সাইজটাকে একটু বড় করে দিলাম। ও সরি, একটু সিলেক্ট করি নাই। হাইলাইট কালারটা একটু ব্যাকগ্রাউন্ড হবে। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ। না, টেক্সট হাইলাইট কালার হচ্ছে ব্যাকগ্রাউন্ড না, টেক্সট হাইলাইট কালার হচ্ছে আমার সেন্টেন্সটা, যেটা পুরো সেন্টেন্সটাকে হাইলাইট করবে। এখন আমি একটা যেটা ভুল করছি, আমি লেখাটা হচ্ছে এটা তো আনছি ওয়েবসাইট থেকে, ওই যে লাস্ট ক্লাসে যেটা দেখাইছিলাম আপনাদেরকে, যে ওয়েবসাইট থেকে নিয়ে আসছিলাম, এই ওয়েবসাইটেরই ওদের হচ্ছে বাই ডিফল্ট নিচে হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড আছে। এইখানে দেখাইলে হচ্ছে বুঝবেন, এই যে এইখানে দেখেন এগুলো আমি টেক্সট লিখছি। টেক্সট হাইলাইট কালার যখন আমি এই যে এখন সিলেক্ট করে দিলাম তিনটাতে, একটু দেখেন আমার সেন্টেন্স গুলা যে শুধু কিন্তু এই সেন্টেন্সের যে লাইনটা, এই লাইনটাই কিন্তু সে হাইলাইট করছে লেখার নিচে। এইখানে ভালো করে দেখেন, এই যে ফন্ট কালার, এই লেখাটুকুর নিচেই কিন্তু ইয়েলো কালার হয়েছে, মাঝে দেখেন হোয়াইট রঙের গ্যাপ না, দেখছেন? তারপরে টেক্সট হাইলাইট কালার, এটা কিন্তু ইয়েলো কালার হয়েছে, কিন্তু দেখেন মাঝে কিন্তু হোয়াইট কালারের গ্যাপ। টেক্সট হাইলাইট কালারের কাজই হচ্ছে এটা, ও আপনার এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাকে কালার করবে না, ও কালার করবে আপনার সেন্টেন্সটাকে, বুঝছেন? আর শেডিং যেটা দেখাইছিলাম, এই যে শেডিং, এই শেডিং এর পার্থক্যটা কি দেখেন, আমি এখন এই নিচের তিনটা লাইনকে কালার করি, তাহলে দুইটা পাশাপাশি হইলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখন শেডিংটাকে আমি ইয়েলো কালার করে দেই। শেডিং এর কাজ হচ্ছে আপনি যতটুকু সিলেক্ট করবেন, দেখেন এইখানে লিখে দেই, এটা হচ্ছে শেডিং। এটা হচ্ছে টেক্সট হাইলাইট কালার। দেখেন টেক্সট হাইলাইট কালার আর শেডিং এর ডিফারেন্সটা বুঝেন। শেডিং এর কাজ হচ্ছে কি, আপনি আপনার যে খাতায় লিখতেছেন, ধরেন আপনি একটা সাদা একটা খাতার মধ্যে নোট করতেছেন বা কোনো কিছু লিখতেছেন, শেডিং এর কাজ হচ্ছে আপনার খাতার যে পেজ, হোয়াইট পেজটা, ধরেন এইটাই হচ্ছে একটা পেজ, শেডিং এর কাজ হচ্ছে আমি যখন কালার করব আমার পুরা এই পেজটা কালার করে ফেলবে, পুরা এই পেজটা। এই যে এটা দেখেন ব্যাকগ্রাউন্ডে, এটা পুরাটা ব্ল্যাক না ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে শেডিং। আর টেক্সট হাইলাইট কালারটা হচ্ছে জাস্ট লেখাটাকে সে কালার করবে, লেখার নিচের টুকু, বাকিটুকু সে যেটার ব্যাকগ্রাউন্ড যে কালারটা ততটুকু হচ্ছে ওই কালার রেখে দিবে। তা আমার এই পেজটার ব্যাকগ্রাউন্ড কালার কি হোয়াইট, বুঝছেন? তাহলে তিনটা কালারের ডিফারেন্স বুঝছেন? আর এই যে দেখেন হেডিংটাকে আমি চাচ্ছি রেড কালার করে দিতে, এই হচ্ছে ফন্ট কালার, এই হচ্ছে শেডিং, যেটা হচ্ছে আমার পুরো পেজটাকে কালার করে ফেলবে যতটুকুতে লেখা আছে আর আমি যতটুকু সিলেক্ট করব। আর টেক্সট হাইলাইট কালারের কাজ হচ্ছে আমার যেখানে যেই সেন্টেন্সগুলো, শুধু সেন্টেন্সটাকে সে কালার করবে, বুঝছেন? হ্যাঁ,
ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কি? ব্যাকগ্রাউন্ড হচ্ছে ধরেন এই যে এটা একটা বোর্ড, আমি এখন এইখানে কোনো কিছু কাজ করব, এইটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড, যেটার উপর আমি কাজ করব। আপনি যে বসে আছেন ইয়ার উপরে, ফ্লোরের উপরে, ফ্লোর হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড, যেটার উপরে আপনি ভর দিয়ে বা যেটার সাহায্য নিয়ে হচ্ছে আপনি দাঁড়ায় থাকেন, কাজ করবেন, বুঝছেন? এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এতটুকু কি বুঝছেন সবাই? না বুঝলে বললেন। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, এই যে আমার প্যারাগ্রাফ গুলা, একটা জিনিস দেখেন, প্যারাগ্রাফ গুলার বামেও সমান ডান দিকেও সমান, দেখছেন? এই কাজগুলো কিন্তু হচ্ছে অ্যালাইনমেন্টের কাজ। অ্যালাইনমেন্টের একদম সোজা বাংলা হচ্ছে, মানে আপনি একদম সিরিয়ালি পিটি করার সময় দাঁড়ায় যেভাবে, সেটা একদম ফার্স্টে যে আছে একদম লাস্টে যে আছে সবাই এক সমানে দাঁড়ায় থাকবে, কোনো ডানেও না বামেও না, বুঝতে পারছেন? মানে আপনি পিছন থেকে যখন দেখবেন যে একদম লাইনটা সোজা, সাইড থেকে যখন দেখবেন একদম পাশাপাশি, সব সোজা, বুঝছেন? এই যে এখন দেখাবো, দেখেন এই যে দুটা প্যারাগ্রাফ, আমি এখন এই দুটা প্যারাগ্রাফ নিয়ে কাজ করব। এইটা আমি সিলেক্ট করলাম। এইখানে দেখেন, এই যে দেখেন এখানে চারটা অপশন, এই চারটা আইকনের কাজ হচ্ছে অ্যালাইনমেন্ট করা। আপনি এখানে ফার্স্ট আইকনটার দিকে দেখেন, দূর থেকে কি বোঝা যায় ঠিকঠাক মতো? হ্যাঁ, দেখেন আমি ফার্স্ট আইকনটাতে যখন কার্সর নিচ্ছি, কি লেখা আসছে নিচে? অ্যালাইন লেফট। অ্যালাইন লেফটে যখন আমি ক্লিক করতেছি, এখন দেখেন তো আমার এই প্যারাগ্রাফের ইয়াটা চেঞ্জ হয়ে গেছে না? সব দেখেন একটা জিনিস, বাম দিকে সমান, এই দুটা প্যারাগ্রাফ ডান দিকে কি সমান? ডান দিকে কিন্তু সমান না। লেফট অ্যালাইনের কাজ হচ্ছে সে বাম পাশ সমান রাখবে, আর ডান পাশটাকে সে সমান হইতেও পারে নাও হইতে পারে, এটা আপনি যে লিখতেছেন আপনার লেখার সাইজের উপরে ডিপেন্ড করবে। আপনি যদি লেফট অ্যালাইন দেন, সেই ক্ষেত্রে দেখেন রাইট সাইডে কিন্তু লাস্টের দিকে কোনো কিন্তু অ্যালাইনমেন্ট কিন্তু সোজা না, ছোট বড়। আমি যদি এই যে পাশেরটা কি লেখা? সেন্টার অ্যালাইনমেন্টে যখন ক্লিক করলাম, দেখেন দুইটা প্যারাগ্রাফ কিন্তু বাম থেকেও সরে আসছে, ডান থেকেও সরে আসছে। কিন্তু আপনি যদি স্কেল দিয়ে মাপেন, এই যে সাদা খাতাটা, পাতার এই পাশ থেকে ওই পাশ স্কেল দিয়ে যদি মাপেন, একদম মিডলে কিন্তু সব, দেখছেন? দুইটা প্যারাগ্রাফের মাঝখানে দেখেন এই যে দুইটা জয়েনিং এ কিন্তু এই যে একটা লাইনও চলে আসছে এখানে একদম মিডলে। এটা হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট, এই যে সেন্টারের পাশেরটা, এইটাই যখন ক্লিক করলাম, দেখেন আমার প্যারাগ্রাফ কিন্তু ডান দিকে সমান, বাম দিকে কিন্তু ইকুয়াল না। হ্যাঁ, ডান দিকে কিন্তু সমান, বামে কিন্তু সমান না। আর এটা যেই অবস্থায় ছিল, এই যে লাস্টেরটা, এই অ্যালাইনমেন্টটাকে বলে জাস্টিফাই। জাস্টিফাই এর কাজ হচ্ছে ও বামেও সমান রাখবে, ডানেও সমান রাখবে, বুঝছেন? হ্যাঁ, কোনটা? এই যে এইরকম আপনি ধরেন, এটা হচ্ছে আপনার এটা সাদা খাতা, আপনি যখন বাসায় খাতায় লিখেন কলম দিয়ে বা পেন্সিল দিয়ে, লেখার সময় আপনি ধরেন এতটুকু আসছেন, এখন এই জায়গায় আপনি একটা ওয়ার্ড লিখবেন, একটা শব্দ লিখবেন, এখন শব্দটা আপনার হচ্ছে ধরেন এত বড়, ধরেন এই জায়গায় এসে আপনি এখন বাংলাদেশ ওয়ার্ডটাই লিখবেন, এখানে আপনার খাতার জায়গা আছে এতটুকু, আপনি একটু জায়গায় লিখতে পারবেন? পারবেন না।
তখন আপনি কি করবেন? পরের লাইনে চলে যাবেন। ও কিন্তু এই একই কাজ করছে। আমার এখানে খাতায় আমরা কি লেখার সময় মার্জিনটা নিই না খাতায়? বামে 1 ইঞ্চি, ডানে 1 ইঞ্চি, উপরে নিচে। মার্জিন কেন টানে? আমি মার্জিনের বাইরে লিখবো না। এইখানে কিন্তু আমার একটা মার্জিন টানা আছে। এখানে কিন্তু ওই যে খাতার মতো কলম দিয়ে টানা, এখানে একটা মার্জিন টানা আছে। এই কারণে কিন্তু দেখেন একটা নির্দিষ্ট এরিয়ার বাইরে কিন্তু আমার লেখা যাচ্ছে না। এই মার্জিন কিভাবে নেবেন এটাও আজকে দেখাবো। এখন আমার দেখেন এই যে ওয়ার্ডগুলা, এই যে আপনি এইখানে দেখেন এই লাইনটা কি? ইট হ্যাজ। হ্যাজ এর পরে ওয়ার্ড কি চলে গেছে নিচে। পরের ওয়ার্ডটা কি? সার্ভাইভ। এই ওয়ার্ডটা এতটুকু যতটুকু জায়গা নেবে ততটুকু জায়গা আমার এখানে নাই। তো আমি না থাকলে আমি কি করব? আমি পরের লাইনে চলে যাব। এই কাজটা কিন্তু এটাই করছে। অ্যালাইনমেন্টের কাজই হচ্ছে এটা, সে যতটুকু জায়গা পাবে ততটুকুতেই লিখবে। এখন যদি আমি জাস্টিফাই করি, জাস্টিফাই করলে দেখেন সে কি করছে? লেখার মাঝের গ্যাপ কিন্তু কমায় ফেলছে। কমায় কিন্তু লেখা চাপায় চাপায় লিখছে। চাপায় চাপায় লেখাতে কিন্তু আমার পরের লাইনেরও দুইটা ওয়ার্ড কিন্তু উপরে চলে আসছে। বুঝছেন? আবার আপনার এখানে যদি ওয়ার্ড কম হয়, লেখার গ্যাপ বেশি হয়, সেই ক্ষেত্রে কিন্তু মাঝে অনেক গ্যাপ চলে আসবে। এগুলা কিন্তু আপনি মুখস্থ করতে যায়েন না যে এইটা দিয়ে ওইটা করে, ওইটা দিয়ে এইটা করে। এগুলা কিন্তু সব আপনার প্র্যাকটিক্যাল কাজ। আপনাকে মাউস দিয়ে কার্সার দিয়ে ক্লিক করে করে দেখতে হবে কোনটায় কি চেঞ্জ হচ্ছে। এখানে কিন্তু মুখস্থ করার কিছু নাই। বাসায় আছে কম্পিউটার ওপেন করবেন, এমনি লেখাটাকা কিছু লিখবেন, লিখে একটা একটা করে ক্লিক করে করে দেখবেন যে কোনটা দিয়ে কি কাজ হচ্ছে। বুঝছেন? আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, লাইন স্পেসিং। লাইন স্পেসিং হচ্ছে দেখেন এই যে একটা লাইন পরের লাইন মাঝখানের যে গ্যাপ না, এই যে একটা লাইন থেকে আরেকটা লাইনের গ্যাপ কতটুকু হবে একটা সেন্টেন্স থেকে, এই জিনিসটাকে বলে লাইন স্পেসিং। আপনি লাইন স্পেসিং যত বাড়ায় দিবেন, মানে গ্যাপ যত বাড়াবেন, খাতায় লেখা তত কম আসবে। এই ইন্টার পরীক্ষার সময় আমার কলেজের স্যাররা হচ্ছে ইনস্ট্রাকশন দিছিল বোর্ডের খাতায় লেখার জন্য। খাতায় হচ্ছে নাকি বোর্ডের যে স্ট্যান্ডার্ড, পাশাপাশি লিখতে হবে কয় ওয়ার্ড জানি, 12টা ওয়ার্ড মনে হয়, 12টা। আর লাইন বলছে কয় লাইন জানি, 12 বা 14 সেন্টেন্সের মতো। এটা কেন বলে? যাতে আপনার খাতায় কাগজ বেশি লাগে। খাতা হাতে নিলে মনে হয় যে এই স্টুডেন্ট তো অনেক লিখছে, কিন্তু আপনার নিজের বাসার খাতায় যখন লিখবেন তখন আপনি জীবনেও এইভাবে লিখবেন না, কারণ খাতা কিনতে কিনতে বতুর হয়ে যাবে। কারণ বোর্ডের খাতায় তো চাইলেই খাতা দেয়। এখন দেখেন এই যে স্পেসিংটাই দেখেন, এই যে পুরো প্যারাগ্রাফটা আমি সিলেক্ট করলাম, করে এই যে দেখেন একটা আইকন, এই যে অ্যালাইনমেন্টের পাশেই কিন্তু দেখছেন এই যে উপরে নিচে দুই দিকে দুইটা তীর দেয়া, ডিরেকশন দেয়া। হ্যাঁ, এটাতে যখন আমি ক্লিক করলাম দেখেন 1.0, এটা কিন্তু সেন্টিমিটার হিসাব। 1.0 সেন্টিমিটার যখন দিলাম মানে হচ্ছে আমার একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্সের গ্যাপ এখন 1 সেন্টিমিটার। এইটাকে যদি আমি ধরেন এখন এই যে বোর্ডের খাতার হিসাবে যাই, ধরেন এই যে 2.5 সেন্টিমিটার, আমরা তো এইরকম গ্যাপ দিয়ে লিখতে বলছিল টিচাররা, তাই না? হ্যাঁ, আর একটু লেখা বলছিল আর একটু বড় করে লিখতে। একটু বড় না, এইরকমই বড় হবে মনে হয়, এই যে এরকম বড় না, এটা তো টেক্সট সাইজ এই যে টেক্সটের ফন্টের সাইজ বড় বড় থাকে একবার। এই যে বোর্ডের খাতা এইভাবে লিখতে বলতো খাতা বেশি নেওয়ার জন্য। এখন এই যে ধরেন এই যে খাতা বেশি নিয়ে আপনি লিখলেন, এটা পড়তে কেমন লাগবে? আপনি যখন কম্পিউটারে কাজ করবেন আপনি তো এই স্টাইলে দিয়ে আপনি তো আসলে কাজ করতে পারবেন না, কারণ আপনি তো পড়তেই পারবেন না। আপনার যেখানে লাগার কথা ধরেন 3 পেজ, সেখানে লাগবে 10 পেজ, কারণ এটা অনেক গ্যাপ না। এই লাইন স্পেসিং এর কাজই হচ্ছে একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্সের গ্যাপ কতটুকু ওইটা হচ্ছে স্পেসিফাই করা। এখানে এটার স্ট্যান্ডার্ড হচ্ছে 1.0 আর ম্যাক্সিমাম হচ্ছে 1.15।
আপনি হয় 1.0 দিবেন আর নাইলে 1.15, এর বেশি জীবনও দিবেন না। নর্মাল যখন আপনি অফিসিয়াল কাজ করবেন বা অফিসিয়াল লেটার লিখবেন বা কোনো অ্যাপ্লিকেশন বা এমনি আপনার যে কোনো কিছু লেখার জন্য। হ্যাঁ, কিবোর্ডে হচ্ছে আপনি ওই যে লেফট রাইট যেটা বা আপ ডাউন এইটা দিয়ে, এই যে যেমন ধরেন আমি এই যে আপ ডাউন দিতেছি, দেখেন আমার কার্সারটা কিন্তু উপরে নিচে নামতেছে। এই যে দেখেন মাঝখানে একটা কার্সার, এই যে এইটা যেটা লাফাইতেছে, আপনি আপ ডাউন দিলে এইটা উঠানামা করবে, কিন্তু এইটা দিয়ে আপনি সেন্টেন্স উপরে নিচে নিতে পারবেন না। হ্যাঁ, কারণ এটার কাজ না তো এটা। এইটা এটা হ্যাঁ, এই তীর চিহ্ন কিন্তু আপনার এই যে কিবোর্ডের তীর চিহ্ন না, কিন্তু এইটা হচ্ছে এই যে ওইটা তো একটা আইকন, এই আইকনটা ওরা ডিজাইন করছে এইভাবে, আইকনটা ডিজাইন করছে এইভাবে যাতে আপনি এই আইকনটা দেখলে বুঝেন যে আপনার উপরে নিচে বড় ছোট করার। আপনি একটু আইকনটার দিকে ভালো মতো দেখেন, উপরে একটা নিচে একটা, দুইটা তীর কিন্তু, একটা উপরে। হ্যাঁ, কোন লেখাগুলোকে? এই যে প্যারাগ্রাফ গুলা। হ্যাঁ, এটাকে কি করবেন বলেন? এই যে এটা সিলেক্ট করে এই যে আমি গ্যাপ বাড়াই দিতেছি, গ্যাপ বাড়াইলে তো একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্সের দূরত্ব বাড়বে। কিবোর্ড দিয়ে পারবেন না, এটা কিবোর্ড দিয়ে পারবেন না, এটা কিবোর্ড দিয়ে পারবেন না। না না না, দেখা যাচ্ছে মাঝে অনেক গ্যাপ। এইটা আপনি সিলেক্ট করে এই কাজটা কিবোর্ড দিয়ে করতে পারবেন না, এটা মাউস দিয়ে করতে হবে, বুঝছেন? আপনি কিবোর্ড দিয়ে বোল্ড করতে পারবেন, আন্ডারলাইন করতে পারবেন, ইটালিক করতে পারবেন, কিন্তু কিবোর্ড দিয়ে এটা করতে পারবেন না। কিবোর্ড দিয়ে বোল্ড করবেন কিভাবে দেখেন, এই যে আমি এই যে লেখাটা সিলেক্ট করে এই যে বিতে যখন কার্সার নিতেছি, এই যে বোল্ড লেখা নামটা আছে পাশে দেখেন ব্র্যাকেটে কি লেখা, কন্ট্রোল প্লাস বি। কিবোর্ডে একটা কি আছে, এই যে কন্ট্রোল সিটিআরএল, ডিরেকশনটা লিখে দিছে সিটিআরএল, এই কিটা চাপ দিতে হবে, সাথে বি চাপ দিতে হবে। এই কন্ট্রোল আর বি যখন আমি একসাথে প্রেস করব, আমার লেখাটা বোল্ড হয়ে গেছে। আর এটাকে আনবোল্ড করার জন্য আবার কন্ট্রোল প্লাস বি দিব, দিলে লেখাটা হচ্ছে আগের অবস্থায় চলে আসবে, বুঝছেন? যেগুলা কিবোর্ডে শর্টকাট কাজ করে এগুলা হচ্ছে এখানে আইকন গুলাতে দেয়া আছে, বুঝছেন? না, এই প্লাস মানে কিন্তু আপনাকে আবার কিবোর্ডে প্লাস আইকনে চাপতে হবে না, কিন্তু এই প্লাসটা হচ্ছে মানে বুঝাইতেছে দুইটা একসাথে দিতে হবে। এই শর্টকাট কিগুলা, এই জিনিসগুলা যেগুলো এখানে আছে, এগুলো আমি আর আপনাদের লিখে দেই নাই, দিব না এগুলা, কারণ এগুলা লিখে দেওয়ার কিছু না আসলে। কারণ আপনি যখন প্র্যাকটিস করবেন, এটা আপনার কাজই হচ্ছে দেখে 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 প্র্যাকটিস করা। হ্যাঁ, এই যে এগুলা দেখাবো, এগুলো হচ্ছে বুলেট পয়েন্ট, এগুলো দেখাই নাই আপনাদের। আপনাদের ক্লাস বেসিক্যালি হচ্ছে কন্টেন্ট শুরু হইতো আজকে, আগের ক্লাসটা তো ছিল ওরিয়েন্টেশন। কারণ ওরিয়েন্টেশন ক্লাসে আসলে এই 5-6 জন 7 জন মিলে আসলে পরিচিত হইতে গিয়ে 2 ঘন্টা সময় নষ্ট করা। হ্যাঁ, ফোন দেয় নাই না? এতটুকু বুঝছেন সবাই? আগের ক্লাস যারা করছেন মানে ওরিয়েন্টেশন ক্লাসে, ওনারা তো বুঝার কথা ভালো মতো, কারণ এগুলো দেখাইছি আগের ক্লাসে। আচ্ছা, এই তো হচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, এই যে ফন্ট সাইজ বড় ছোট করা, ধরেন এই যে এই প্যারাগ্রাফটারই আমি ফন্ট সাইজ বড় ছোট করব, এটা তো আমি করলাম এই যে এইখান থেকে এসে, যেখানে ফন্টের সাইজগুলো লেখা থাকে। এইটার পাশে দুইটা আইকন আছে দেখেন, একটা হচ্ছে ক্যাপিটাল এ, দুইটাই ক্যাপিটাল এ, কিন্তু একটা বড় একটা ছোট।
বড় যেটা, এটাতে যখন আমি ক্লিক করব আমার ফন্ট সাইজ বড় হবে, এটায় ক্লিক করলেই বড় হবে, আমাদের সাইজ লিখতে হবে না। আর পাশেরটা যেটা, এটা হচ্ছে ফন্ট সাইজ ছোট করবে, এটা যখন ক্লিক করব ফন্ট সাইজ হচ্ছে সে ছোট করে দিতেছে, দেখছেন? কি এখানে আপনি এইখানে না, আপনি যদি আমেরিকায় গিয়েও ল্যাপটপ চালান আপনি এই সফটওয়্যারে এটা পাবেন, এটা একই। এখানে আছে, এটাতে এমএস ওয়ার্ড আছে, থাকলে ওপেন করেন, সমস্যা নেই। আর যেটা করেন, আমি যেটা দেখাই যখন, সেটা একটু মনোযোগ দিয়ে এইখানে দেখেন, কারণ যে সমস্যা যেটা হবে, ধরেন আমি এখানে দেখাইতেছি, আপনাদের বুঝাইতেছি, আপনারা বসে যদি এট এ টাইম যদি এখানে আপনাদের নিজেদের এটা গুতাগুতি করতে থাকেন, এইখানে মিস করবেন যে আসলে কি দেখাইতেছে। ক্লাস ভিডিও দিয়ে দিব, তো আপনারা বাসায় বসে আবার রিপিট করতে পারবেন, সমস্যা নেই। আর মাঝখানে গ্যাপ লাগলে সেই ক্ষেত্রে আপনার গ্যাপ করলে তখন হচ্ছে বসে বসে প্র্যাকটিস করেন। আচ্ছা আচ্ছা, আজকে দেখেন তাহলে আরেকটা পরের টপিকে যাই, সেটা হচ্ছে এই যে দেখেন এইখানে এগুলো হচ্ছে বুলেট। এই যে দেখেন এইখানে যখন আমি কার্সার নিতেছি, দেখেন এটা নামই আসছে কিন্তু বুলেটস। বুলেটস কি? আমরা ওই যে খাতায় যখন বিভিন্ন কিছু অ্যান্সার ট্যান্সার লিখতাম, মাঝখানে ধরেন ওই যে লিখতাম না কিছু যে না না এক নং না, মানে ধরেন আপনি প্যারাগ্রাফে লিখতেছেন, ভিতরে 3-4টা পয়েন্ট আসছে ছোট ছোট নাম, ধরেন আপনি বাংলাদেশ সম্পর্কে লিখতেছেন, এখন একটা প্যারাগ্রাফ লিখলেন, নিচে লিখলেন যে নিচে ছাত্রী বিভাগের নাম দেওয়া হলো, তখনই তো আমরা বুলেট লিখতাম যে 1 ঢাকা বিভাগ, 2 বরিশাল, এই সেইভাবে। কেউ হচ্ছে 1-2 দিত, কেউ হচ্ছে গোল্লা দিত, কেউ টিক মার্ক দিত, স্টার, কেউ দিত রোমান সংখ্যা, এগুলা হচ্ছে আপনার বুলেটস। এখন দেখেন এই যে এইখানে যেমন আমাদের ধরেন এই যে এখানে 6টা আছে, এই 6টার আমি ফন্ট সাইজ একই রকম করে ফেলি, ধরেন 20। এখন ধরেন আপনি চাচ্ছেন এগুলাকে বুলেট পয়েন্ট হিসেবে দেখাবেন, জাস্ট এই যে পুরাটা আমি সিলেক্ট করলাম, কারণ আমি যতটুকু কাজ করব ততটুকু তো আমার সিলেক্ট করতে হবে, আগে সিলেক্ট করলাম, করে এই যে দেখেন প্রথমটা বুলেটস, আমি যদি জাস্ট এই বুলেট আইকনের উপরে ক্লিক করি, করলে দেখেন ও কিন্তু ডিফল্ট এই বুলেটের এই গোল্লাটা নিয়ে আসবে। কিন্তু আমি যদি বুলেটস এর এখানে এই যে ডাউনের যে আইকনটা, এইটাতে ক্লিক করি, এইখানে দেখেন আমার বুলেটই কিন্তু অনেক রকম ডিজাইন আছে। এটা হচ্ছে একটু ফাঁকা, এটা হচ্ছে স্কোয়ার, এটা হচ্ছে একটু কালারফুল একটা আইকন, এটা হচ্ছে এটা টিক, এটা হচ্ছে টিক মার্ক, বুঝছেন? সো এইখান থেকে হচ্ছে আপনারা বুলেট পয়েন্ট দিতে পারবেন। পাশে দেখেন এই যে 1 2 3 নাম্বারিং, আমি 1 2 3 তে যখন ক্লিক করলাম, দেখেন ও হচ্ছে 1 2 3 4 5 6 7 8 নিয়ে নিচ্ছে, আমার কিন্তু ম্যানুয়ালি লিখতে হইতেছে না। এখন ধরেন আমি নিচে এখন 8 এর পরে একটা অ্যাড করব, আমি জাস্ট এই যে 8 এর লাস্টে কার্সারটা এনে এন্টার দিব, দেখেন 9 চলে আসছে। আবার ধরেন আপনি এই যে টেক্সট হাইলাইট কালার, এটা এই টেক্সট হাইলাইট কালার আর শেডিং, এই দুইটার মাঝে একটা পয়েন্ট মিস করে গেছেন, জাস্ট এখন এই যে 3 নম্বরের লাস্টে কার্সার এনে ক্লিক করেন, দেখেন ও কিন্তু সিরিয়ালিংটা কিন্তু অটোমেটিক করে ফেলতেছে, বুঝছেন? কোনটা নাম্বারিংটা? আপনি ধরেন ওইখানে ইয়া করতেছিলেন। আচ্ছা, এই যে দেখেন, দাঁড়ান আমি একদম শুরু থেকে দেখাই। এই যে আপনি যাচ্ছেন যে আপনার এই পয়েন্টগুলোকে বুলেট করতে, এই যে দেখেন কার্সার নিচে উপরে দেখছেন লেখা আসছে কি টাইটেল বুলেটস, এই বুলেটসে এই যে এখানে ডাউন অ্যারোতে ক্লিক করলাম, এই যে দেখেন এখানে আপনি কি টাইপের বুলেট নেবেন খালি সিলেক্ট করে দিতে হবে, টিক মার্ক দিলে টিক আসবে, এই গোল্লা দিলে গোল্লা আসবে, এটা দিলে এটা আসবে, আপনি যেটা দিবেন সেটা আসবে। এবার বুঝছেন? অন্য আরেকটা, আচ্ছা ধরেন তাইলে আমি এই যে নাম্বারিং এ গেলাম, এখন ধরেন 3 এর পরে আমার এখানে আরেকটা হবে,
এখন আপনাকে আগে বুঝতে হবে যে আপনি আসলে কোনটার পরে নিতে চাচ্ছেন। আপনি চাচ্ছেন 3 এর পরে যে টেক্সট হাইলাইট কালার, এটার পরে নিতে, তাইলে জাস্ট এই লেখাটা লাস্টে কার্সারটা এনে সিলেক্ট করবেন। এই যে আমি ধরেন এখন আমার কার্সার এখানে আছে, আমি জাস্ট এই যে এখানে এনে সিলেক্ট করে দিলাম, কার্সারটা চলে আসছে না লাস্টে। এখন সিম্পলি খালি এটা এন্টার দিব, এন্টার দিলাম, দেখেন ওই শেডিংটা 4 এ ছিল, ওটা 5 হয়ে গেছে। এখন ধরেন আমি এখানে দিলাম ফন্ট কালার, এখন আবার এন্টার দিলাম, দেখেন শেডিং কিন্তু 6 চলে গেছে। এখন আবার দিলাম ফন্ট স্টাইল। এখন ধরেন আমি চাচ্ছি যে টাইমস নিউ রোমান এইটার পরে একটা দিতে, তাহলে এটা লাস্টে এনে এন্টার দিলাম, দেখেন 11 নম্বর চলে আসছে। কিন্তু এখন এখানে ব্ল্যাঙ্ক, আপনি কিছুই লিখেন নাই। এখন যদি আবার এন্টার দেন, তাইলে এই ফরম্যাটিংটা এখান থেকে চলে যাবে। হ্যাঁ, চলে গেলে এমন না যে এটা আর আসবে না। এখন আপনি কার্সারটাকে আবার আনেন, এখানে এনে এন্টার দেন, দিলে চলে আসবে। কোনটা কোনটা 10 নাম্বারটা? এই যে এখানে মাঝে গ্যাপ হয়ে গেছে না, কার্সারটা এই যে আগে এনে ব্যাক স্পেসে একটা ক্লিক করেন, চলে গেছে, চলে গেছে, দেখছেন ফরম্যাটিং চলে গেছে। এখন এই যে ব্যাকে দিয়ে আমি জাস্ট এখন এটা এন্টার দিলাম, এখানে হচ্ছে একটা ডিফল্ট স্পেস চলে আসছে। আসছে কারণ হচ্ছে দেখেন এই যে এখানে আমি অনেকগুলো, এটা একটা সেন্টেন্স থেকে কাটছিলাম তো এই কারণে। কিন্তু আমি এখন যদি আনি, না এখানে একটা ফরম্যাটিং ঢুকছে, আমি যে একসাথে অনেকগুলা দিচ্ছি না, একটা বুলেটের ফরম্যাটিং নিয়ে গেছে এখানে। কিন্তু এইখান থেকে যখন দেই, দেখেন এখান থেকে কিন্তু ঠিকই আসতেছে। সো এটা এখন যদি আমি আবার অল ক্লিয়ার করে দেই, তাইলে আবার সব চলে যাবে ফরম্যাটিংটা। এখন এইখানে হচ্ছে ইংলিশ নাম্বারিং, ডাউন এরর, এখানে যখন আমি নাম্বারিং এর এখানে ডাউন এরোতে ক্লিক করব, দেখেন এখানে 1 2 3 ডট দিয়ে আছে, 1 2 3 ব্র্যাকেট দিয়ে আছে, এই যে রোমান। তারপরে যে দেখেন ক্যাপিটাল এবিসিডি, স্মল এবিসিডি, এই যে স্মল এবিসিডি, রোমান ডট দিয়ে, এটা হচ্ছে, এটাও রোমান, এটা রোমানের ক্যাপিটাল, এটা রোমানের স্মল। কোনটা? এটা এই যে আমি পুরোটা সিলেক্ট করলাম, এই যে নাম্বারিংটা না, আইকনটার পাশে দেখছেন এই যে একটা ডাউন এর একটা আইকন আছে, নিচের দিকে ত্রিভুজ, জাস্ট এই ত্রিভুজটাতে ক্লিক করবেন। ক্লিক করলেই এই যে এটা লিস্ট চলে আসবে। এবার দেখছেন, পাইছেন? আচ্ছা, এইটা দেখেন, এটা কি? এটা হচ্ছে মাল্টি লেভেল লিস্ট। মাল্টি লেভেল লিস্ট কোনটা? এখানে ধরেন মাল্টি লেভেল লিস্ট হচ্ছে, এখন আপনি ধরেন খাতায় লিখতেছেন, যে লিখলেন যে নিচে 7টা 8টা বিভাগের নাম দেওয়া হলো, লিখলেন বিভাগের নাম, 1 ঢাকা বিভাগ, 2 রাজশাহী, খুলনা, বরিশাল, এবার 8টা বিভাগ লিখলেন। এখন আপনাকে আমি বললাম যে প্রত্যেকটা বিভাগের আন্ডারে ওগুলো, ওই বিভাগে কয়টা জেলা আছে, জেলার নামগুলোও লিখেন। এখন আপনি 1 দিয়ে লিখলেন ঢাকা বিভাগ, তাহলে ঢাকা বিভাগের যে আবার 18-20টা জেলা আছে, জেলাগুলোর নাম লিখতে হবে না? তখন কি আপনার এইরকম আরেকটা বুলেট দিতে হবে, বিভাগের নামগুলো লিখলেন যে এবিসিডি, মার্কার, হ্যাঁ জায়গা নাই না। এখন দেখেন এই যে মাল্টি লেভেল যদি আমি দেই, আচ্ছা ধরেন এই যে ধরেন ফন্ট কালার, টেক্সট হাইলাইট কালার আর ফন্ট কালার, এই তিনটাকে আমি এইটার নিচে নিয়ে আসবো, এই যে টেক্সট হাইলাইট কালার। তাইলে আমি এই তিনটাকে সিলেক্ট করলাম, এই যে মাল্টি লেভেলের এখানে আসলাম, এসে ধরেন আমি এটাতে দিলাম। এখন আমি জাস্ট এই যে ট্যাব দিয়ে সাইডে নিয়ে আসলাম, দেখছেন? আপনারা এইখান থেকে পুরাটায় এখানে বিভিন্ন রকম ভাবে হচ্ছে মাল্টি লেভেল করতে পারবেন। দাঁড়ান আমি লিখে দেখাই, সেটা বেটার। কারেন্ট আসে না কেন? আচ্ছা দেখেন এই যে ঢাকা বিভাগ, এটা হচ্ছে দিলাম। এখন হচ্ছে আমি কত ফরম্যাটিং ঢুকছে এখানে।
হুম হুম দাঁড়ান, এটা কাজ করতেছে না কেন? এইখানে হচ্ছে কিছু ফরম্যাটিং শো করতেছে। এইটার একদম নিচে আসলে দেখেন এই যে চেঞ্জ লিস্ট লেভেল, আমার এই লিস্টের লেভেলটা দেখেন একদম প্রথমটাই কিন্তু কার্সর সিলেক্ট করা বাই ডিফল্ট। এখানে তো ফরম্যাটিং তো অনেকগুলো দেয়া আছে, এগুলাতে আমরা কি করছি নাম্বারিং গুলায় বুলেট গুলায় এইখান থেকে আমরা সিলেক্ট করে ফেলছি, কিন্তু মাল্টি লেভেলে গেলে এখানে তো সিলেক্ট করব, তার আগে হচ্ছে আমার এই যে লিস্ট লেভেলটাকে চেঞ্জ করে নিতে হবে। লিস্ট লেভেল যেহেতু আমার বাই ডিফল্ট দেয়া আছে যে 1 একদম ইকুয়াল লাইনে, এই কারণে কিন্তু এখন যদি আমি যেইটাই সিলেক্ট করি না কেন এখানে এটা কিন্তু ডানে আসবে না, কিন্তু আমি চাচ্ছি এটাকে একটু ভিতরের দিকে নিয়ে আসতে, যাতে আমি বোঝা যায় যে আমার মেইন হেডিং এইটা, ভিতরের হেডিং এইটা, বা ভিতরের কন্টেন্ট এইটা। সো জাস্ট আমি এখান থেকে এই যে ধরেন এটা আনলে দেখেন একটু ভিতরে চলে আসছে, আসছে না? এই যে আমার 1 এটা শুরু হয়েছে এইখানে, কিন্তু এই 1.1 1.2 এটার ভিতরে পয়েন্ট এইটা, বা ধরেন আমি চাচ্ছি যে এগুলাকে এটা না এটা দিতে, দেখেন এটা কিন্তু আরো এই পাশে চলে আসছে, বুঝছেন? তারপরে ধরেন আপনি এখন বরিশাল ডিভিশনের আন্ডারে এখন এই দুটা ডিভিশন ঢুকাই দিতে চাইতেছি, তাইলে ধরেন হচ্ছে এইখানে আমি নিয়ে আসলাম এইদিকে, বা এইখান থেকে ধরেন হচ্ছে এইখানে নিয়ে আসলাম, মানে আপনি চাইলে এই যে লিস্ট লেভেলটা থেকে আপনি এটাকে একটু ভিতরের দিকে নিয়ে আসতে পারবেন, বুঝছেন? এই যে আসেন দেখি, এই যে সিলেক্ট করলাম করে হচ্ছে ধরেন এইখানে আমি এখন এই যে রোমান সংখ্যা দিলাম, বা আপনি চাইলে এই যে আইকন দিবেন, এই যে দেখেন আমি যখন ডিজিট দিতেছি ও কিন্তু এই যে 2.1 2.1.1 এই ধরনের আসতেছে। এখন আমি এরকম চাচ্ছি না, আমি চাচ্ছি এরকম আইকন আসবে, তাইলে এই যে আইকনে খালি সিলেক্ট করে দিব, এটা সিলেক্ট করতে করলাম, এই যে এখানে কিন্তু ফরম্যাট দেয়া আছে যে আপনি কি চাচ্ছেন, আইকন চাচ্ছেন নাকি যে এরকম এবিসিডি দিয়ে এইভাবে হেডিং থাকবে নাকি এইভাবে থাকবে, এটা হচ্ছে আপনার চয়েস। কোনটা? এই যে চেঞ্জ করে নিতে হবে, তারপর আবার ফরম্যাটগুলো যাইতে হবে। হ্যাঁ, আপনি হচ্ছে আগে লিখে এরপরে আপনি যতটুকু যেটা যেদিকে ভিতরে নিতে চান সেই অনুযায়ী ফরম্যাটিং করে নেবেন। এটা বুঝছেন সবাই? কনফিউশন আছে নাকি আবার দেখাবো? আচ্ছা, তাইলে দেখেন একদম শুরু থেকেই দেখাই। এই যে দেখেন আমি হচ্ছে খালি এখন ডিভিশন গুলার নাম লিখি, আচ্ছা এইটা হচ্ছে আমার মূল হেডিং, তাইলে আমি এটার একটা নাম্বারিং দেই, এইটার ধরেন একটা নাম্বারিং দিলাম 1, এটার ইয়াগুলো চেঞ্জ করে নেই, দিলাম। এখন হচ্ছে আমি ঢাকার ভিতরে ঢাকার জেলাগুলোর নাম লিখবো, কিন্তু আমি যদি এইখানে এন্টার যখন দিলাম এটা কিন্তু এইখানেই চলে আসছে, ইকুয়ালি যাবে, কিন্তু আমি চাচ্ছি এটাকে আরো ভিতরে নিয়ে আসতে, মানে সাব হেডিং করতে। তাইলে আমি এখন এখানে
জেলার নাম লিখি, লিখতে থাকি যা। ধরেন এই পাঁচটাকে যাচ্ছে এখন এই যে ঢাকার এই আন্ডারে নিয়ে আসতে, কিন্তু আমি যদি এইভাবে ফরম্যাটিং করি জিনিসটা আসলে দেখতে ভাল লাগে না। জিনিসটা কি দেখতে ভাল লাগে? ভাল লাগে না। কিন্তু আমি যাচ্ছি এইটাকে এটা সাব হেডিং করে ভিতরের দিকে নিয়ে আসতে, তাইলে আমি যে মাল্টি লেভেলে গেলাম, গিয়ে ধরেন এইখান থেকে আমি যেটা করব এটাকে আগে হচ্ছে একটা লেভেল দেই। ধরেন এই আইকনটাই দিলাম। এখন হচ্ছে এটার এই যে ফার্স্ট টাইমে হচ্ছে আইকন দিলাম, সিরিয়াল দিলাম, যাই দেন দিয়ে আপনার এইখানে মূল কাজটা হচ্ছে এই যে চেঞ্জ লিস্ট লেভেল। মূল কাজটা হচ্ছে এইখানে লিস্ট লেভেলে গিয়ে দেখেন এখানে এগুলো কিন্তু একদম অ্যাঙ্গেল হয়ে আসছে। অ্যাঙ্গেলটাকে আপনাকে ইন্ডিকেট করতেছে আপনি কতটুকু অ্যাঙ্গেলে নিতে চান। প্রথমটা হচ্ছে একদম ইকুয়াল, তারপরটা একটু এদিকে, তারপরটা আরেকটু এদিকে। এখন ধরেন আমি এইটা দিলাম, দেখছেন একটু ভিতরের দিকে চলে আসছে না? এবার বুঝছেন? হ্যাঁ, একটু পাশে নিয়ে যাওয়া, এবং এটা আপনি যতটুকু পাশে সিলেক্ট করবেন ততটুকু পাশেই নিবে। এখন ধরেন আমি চাচ্ছি একদম লাস্টেরটা দিতে, লাস্টেরটা দিলাম, দেখছেন ঘর বাড়ি ছাইরা বের হয়ে চলে গেছে। সো এটাকে আমি ধরেন এই পাশেই রাখলাম, বুঝছেন? এইবার বুঝছেন কিভাবে এটা করবেন? আপনি বুঝছেন? এবার আপনি বুঝছেন? আসলেই বুঝছেন? কনফিউশন থাকলে বলেন। বাসায় তো ট্রাই করতেই হবে। আর আপনি এখানে দেখে দেখে আজকে গেলেন, আবার বুধবারে আসলেন ক্লাস করতে, আপনি বাসায় গিয়ে খুলেনও নাই, তাইলে তো লাভ নাই। তাইলে হচ্ছে এই যে আপনি বাসা থেকে এখানে আসতেছেন যাইতেছেন, এইখানে 2 ঘন্টা বসে আছেন, এই পুরো 3 ঘন্টায় আপনার লস। আপনার তো আরো বেশি প্র্যাকটিস করতে হবে, আর নাইলে পুরো লস। দেখে দেখে আসলে লাভ নাই। এই জিনিসগুলা না, এগুলো আসলে একদমই বেসিক জিনিস, এবং এই জিনিসগুলা আপনার সব সময় লাগবে। আপনি যদি এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্টের যদি একদম অ্যাডভান্স লেভেলে কিছু নাও শিখেন, টুকটাক কাজের জন্য আপনার এগুলো একদম সব সময় লাগবে। আর সুবিধাটা হচ্ছে আপনি যদি একটু 5-10 দিন প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে যদি আপনি 1 মাস বন্ধ রাখেন তাইলে সমস্যা নেই। কারণ আপনি 1 মাস পরে ধরলেও অ্যাটলিস্ট 100% না হইলেও আপনার 80% মানে কাজ করবে, মাথায় কাজ করবে, বা মনে হবে যে না এটা আমি করছিলাম আগে। কিন্তু একেবারে না ধরলে আপনি যতই দেখেন লাভ নেই। শিখে যাবেন, এই যে আসবেন যাবেন, মানে শেখা কিন্তু হবে না। আচ্ছা, এইটা বুঝছেন না? এইখানে আসলে ফরম্যাটিং এর মানে টেক্সটের ফরম্যাটের কাজ এতটুকুই। এইবার হচ্ছে অন্য দেখাই। একটা জিনিস দেখাই আপনাদের, দেখেন এইটা। আচ্ছা, এগুলা রিমুভ করে দিই, উপরের গুলা। এইখানে একটা জিনিস দেখেন, এই যে একটা ওয়ার্ড আছে না, দুটো ওয়ার্ড, লরেম ইপসাম, এটা সম্ভবত একটা ইতালিয়ান বা কোনো একটা কিছু ওয়ার্ড আর কি। এটা একটা ওয়েবসাইটের নাম, আসলে ওয়েবসাইটের নাম হচ্ছে loremipsum.com। এই ওয়েবসাইটের কাজ হচ্ছে এখানে হচ্ছে ওরা বিভিন্ন ভাষায় ডামি কন্টেন্ট দিয়ে রাখছে। মানে এই যে লেখাগুলো যেমন কপি পেস্ট করে নিয়ে আসছি, এগুলো কিন্তু আসলে কোনো মিনিং নাই। আপনি পড়ে দেখেন, হয়তো 2-4টা সেন্টেন্সের আপনি হয়তো মিনিং খুঁজে পাবেন, বাকিগুলো কিন্তু কোনো মিনিং নাই, ওরা জাস্ট এমনি ডামি কিছু কন্টেন্ট দিয়ে রাখছে। এখন আপনি চাচ্ছেন এই যে লরেম ইপসাম ওয়ার্ডটা দেখেন এইখানে আছে, এইখানে আছে, খুঁজলে এদিকে ভিতরে আরো পাওয়া যাবে, আছে এদিকে আরো জায়গায় জায়গায় আছে, এই যে এখানে আছে। এখন ধরেন আপনাকে আমি একটা কাজ দিলাম, যে আপনার কাজ হচ্ছে এই শীটটার মধ্যে
লরেম ইপসাম ওয়ার্ডটা যত জায়গায় আছে, না মার্ক করা না, এটাকে আপনি রিপ্লেস করে ফেলবেন। রিপ্লেস করা মানে কি একটার জায়গায় আরেকটাকে বসানো। লরেম ইপসাম আপনাকে আমি বললাম যে আপনি শীটটা নিয়ে যান, আপনাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে লরেম ইপসাম, এটা যত জায়গায় পাবেন এটাকে রিপ্লেস করে এমএস ওয়ার্ড এই ওয়ার্ডটা বসায় দিবেন। এমএস ওয়ার্ড মানে এটা একটা কাজ হইতে পারে না যে আপনি হয়তো একটা ডকুমেন্ট বানাইছেন, এখন একটা কমন ওয়ার্ড হচ্ছে আপনার রিপ্লেস করতে হবে, এই ওয়ার্ডটা আপনার 50-60 জায়গায় আছে। এখন দেখেন এই পেজটা আমার কতটুকু, এই এতটুকু, মাত্র সেকেন্ড পেজের এক প্যারাগ্রাফ আছে। এই একটুকে যদি বের করতে দেই আপনার কিন্তু 5-7 মিনিট 10 মিনিট চলে যাবে। 10 মিনিট চলে যাবে না এটা রিপ্লেস করতে? আগে তো আপনার পয়রা পয়রা খুঁজতে হবে। হ্যাঁ, করবেন কিভাবে সেটাই তো দেখাবো। কি করবেন, কি করবেন, কেন করবেন, আগে সেটা বুঝাইতেছি যে আপনি আসলে কি করবেন। মানে কি করবেন এটা না বুঝায় যদি আমি করে ফেললি আপনি বুঝবেন না আসলে কি করছি বা আপনি কেন এটা ইউজ করবেন। এখন দেখেন এই লরেম ইপসাম এই ওয়ার্ডটাই আমি চাচ্ছি এটা মুছে দিতে, কারণ এই ওয়ার্ডটার আসলে কোনো মিনিং নাই। এই যে দেখেন এই মাইক্রোসফট ওয়ার্ডের এই যে হোমের এইখানেই দেখেন এই যে ফাইন্ড একটা অপশন আছে, রিপ্লেস একটা অপশন আছে। ফাইন্ডের কাজ কি দেখেন, ফাইন্ডের আইকনটা দেখেন, এটা কিসে, এটা কি সার্চ করা। ফাইন্ডে যখন আমি ক্লিক করলাম দেখেন এইখানে একটা বোর্ড চলে আসছে, দেখছেন নেভিগেশন। এইখানে দেখেন এই যে কার্সার দেখেন এখানে লাফাইতেছে, ও বলতেছে কিছু লেখো এখানে, তুমি কি খুঁজতে চাও। এখন ধরেন আমি এখানে লিখলাম লরেম ইপসাম, দেখেন লরেম ইপসাম কত জায়গায় আছে দেখছেন, মার্ক করে দিছে। মার্ক করার কথা জানি কে জিজ্ঞেস করছিলেন, আপনি না? এই যে দেখছেন, আপনিও জিজ্ঞেস করছিলেন। মার্ক হয়ে গেছে দেখছেন না? এই যে আমি এটা মুছে দিলাম। এই যে ফাইন্ড টুলস এর কাজই হচ্ছে আমি যা লিখবো ওকে আমি যেটা খুঁজতে বলবো, এইখানে ডকুমেন্টে আমার যদি পেজ যদি 5000 পেজও থাকে, ওর কাজই হচ্ছে পুরা ডকুমেন্টে আমি যেটা সার্চ করতে বলবো ও আমার এটা মার্ক করে দিবে, যেই জায়গায় আছে কালারটা অটোমেটিক চলে আসবে। হ্যাঁ, কপি পেস্ট করা এটাও দেখাবো। আমি কিন্তু এখন কিন্তু সার্চ করার সময় কপি পেস্ট করি না, আমি জাস্ট লিখছি কিবোর্ডে। আমি হচ্ছে হ্যাঁ হ্যাঁ এইটাই দেখাইতেছি। এই যে এটা হচ্ছে আমার পেজ, আপনাদের আমি কাজ দিচ্ছিলাম এই যে লরেম ইপসাম এই ওয়ার্ডটা এইটা খুঁজে বের করার জন্য যে আমার এই পেজে এই যে এতটুকু লেখার মধ্যে কত জায়গায় আছে। এখন আপনি ম্যানুয়ালি করতে আপনি কি করতেন, আপনি এই যে প্রথমে একটা আছে এইটারে হয়তো বোল্ড করতেন, নাইলে হচ্ছে ধরেন এটারে একটা কালার করতেন, কিছু একটা করতেন আর কি, তাই না? হ্যাঁ হ্যাঁ ওইটাই দেখাইতেছি, ওইটাই আমি বুঝাইতেছি। ম্যানুয়ালি যদি আমরা করতাম আমরা হচ্ছে একটা একটা করে ওয়ার্ড খুঁজতাম, এখানে ধরেন বোল্ড করলাম, তারপরে কই আছে, এইভাবে আমি খুঁজে খুঁজে করতাম। এই যে এখানে একটা আছে, এটা আমি ম্যানুয়ালি করলে আপনারা খুঁজে খুঁজেই করতেন, অনেক টাইম নিত। এই 2 পেজ করতেই আপনার 10-15 মিনিট চলে যেত, কারণ আপনাকে পুরোটা পড়তে হইতো। আমার তো পড়ার টাইম নাই, আমি কি করব, এই যে ফাইন্ড টুলস এর এখানে আমি এটা ক্লিক করব, করলে আমার এই যে বাম পাশে নেভিগেশন চলে আসছে, এই যে বাম পাশে একটা বক্স চলে আসছে, এইখানে এই যে সার্চ ডকুমেন্ট দেখেন এই ব্ল্যাঙ্কের মধ্যে লেখা সার্চ ডকুমেন্ট, আমি জাস্ট এইখানে এখন এই ওয়ার্ডটা লিখে দিলাম লরেম, আমি যেটাকে খুঁজতে চাইতেছি ইপসাম, বা ধরেন আমি এখন এইটা বাদ দিলাম, আমি এখন অন্য কোনো একটা ওয়ার্ড ধরেন স্ট্যান্ডার্ড, এই ওয়ার্ডটা কত জায়গায় আছে একটু দেখি। এক জায়গায় আছে, নিচে নামলাম, এই যে এক জায়গায় আছে আনলাই, দেখছেন? তারপরে ধরেন আমি একটা ওয়ার্ড চাইতেছি যে কত জায়গায় মেনি এই ওয়ার্ডটা আছে দেখি, দেখছেন মার্ক করে দিচ্ছে, এই এক জায়গায় 2 জায়গায়, এই 3 জায়গায়।
আমি কপি করি নাই কিছু, কিন্তু লেখাগুলা কোত্থেকে আনছি ওই ওয়েবসাইটটা। ও আচ্ছা, ওইটা তো আমি দেখাই নাই এখনো। লেখা তো আপনি আপনার নিজের মতো করে লিখতে পারবেন। মনে করেন আমি লিখছি এই লেখা, আপনার এটা নিয়ে হেডেক নেওয়ার দরকার নাই যে আমার এই লেখা কোত্থেকে আসছে। আপনি হেডেক নেন যে আমি যেটাই কাজ করব আমার ওইটাতে আমি এই কাজগুলা কিভাবে করব সেটা। আপনি ধরেন এটা আপনি ফেসবুকেই ঢুকছেন, ধরেন হচ্ছে আমি এই যে ফেসবুকে ঢুকলাম, ফেসবুকে ধরেন এই যে এইখানে লেখা আছে, আমি এগুলারই কপি করলাম, আমি আইনা এখানে পেস্ট করে দিলাম। এই যে পেস্ট করে দিলাম, এটা ফেসবুক থেকে আমি নিয়ে আসছি দেখে ফেসবুক একটা ওয়েবসাইট, এটা হচ্ছে কোডিং করা। এখন ওদের ফরম্যাটিংটা ওরা এমন ভাবে করে রাখছে যে আমি যদি ডাইরেক্ট কপি করে পেস্ট করি তাহলে এটার ফরম্যাট ভেঙে যাবে। দেখেন এমন ভাঙা ভাঙছে যে প্রতি লাইনে একটা করে লেটার, দেখছেন? সো কপি পেস্ট কিভাবে করবেন সেটাও আমি দেখাবো। আপনি লেখা কোত্থেকে আসছে এটা নিয়ে হেডেক নিয়ে না, আপনি মনে করেন যে এটা আমি লিখছি, বুঝছেন? মনে করেন যে এটা আমি লিখছি, লিখে এখন এখানে কাজ করতেছি, কি কাজটা বোঝার ট্রাই করেন। আমি কাজ করতেছি যে আমি এখান থেকে স্পেসিফিক কোনো একটা ওয়ার্ড আমি খুঁজে বের করতেছি যে আমি সহজে কিভাবে এটা খুঁজে পাবো, বুঝছেন? তো ফাইন্ড সার্চ করলাম কিভাবে, এটা পাইছেন কিভাবে স্পেসিফিক ওয়ার্ডটা খুঁজে বের করব। এখন আসেন রিপ্লেসে। রিপ্লেস করা মানে কি? এখন ধরেন আমি বললাম যে আমার জায়গায় আপনারা একজন রিপ্লেস হন, রিপ্লেস হয়ে এখন এটা আমাকে একটু বুঝায় দেন মানে কি। তাইলে আমি এখান থেকে সরে যাব, আমার জায়গায় আপনারা একজন এসে বসবেন, বসে হচ্ছে এটা আমি বুঝাই দিবেন যে এটা কিভাবে হয়েছে। রিপ্লেস করা হচ্ছে এইটাই, মানে আপনার জায়গায় আরেকজন আসবে। হ্যাঁ, স্থান পরিবর্তন হবে একজনের সাথে আরেকজনের। এখন এইখানে কি পরিবর্তন হবে? এইখানে লরেম ইপসাম এই ওয়ার্ডটাকে আমি রিপ্লেস করে দিব কার সাথে? এটা হচ্ছে এমএস ওয়ার্ড, যেই সফটওয়্যারটা নিয়ে আমরা কাজ করতেছি। তাইলে আমার এখানে সিলেক্ট করার কিছু করার দরকার নাই, আমি এখন ফাইন্ড এর নিচের যে টুলটা রিপ্লেসে ক্লিক করব, করলে এটা এইভাবে আসবে। দেখেন এটা একটা বক্স, রিপ্লেস, ফাইন্ড এন্ড রিপ্লেস, দেখছেন? ফাইন্ড হোয়াট, এইখানে দেখেন তিনটা অপশন, একটা কিন্তু ফাইন্ড যেটা নিয়ে আমরা অলরেডি কাজ করছি, বুঝছেন? এখন আপনি যদি এই যে ফাইন্ড সিলেক্ট করে যদি ওয়ার্ড দেন তাহলে কিন্তু ও আপনার ফাইন্ডার কাজ করবে। এটা হচ্ছে রিপ্লেস। আপনি ডাইরেক্ট রিপ্লেসে ক্লিক করে গেলে এটা বাই ডিফল্ট রিপ্লেসে সিলেক্ট করা থাকে, সো এটা নিয়ে আপনার প্যারা নেওয়ার কিছু নাই। এখন রিপ্লেসে আমি ওয়ার্ড চেঞ্জ করতে চাইতেছি কি, লরেম ইপসাম, দেখছেন? ওই যে রিপ্লেসে ক্লিক করাই কিন্তু এই বক্সটা আসছে। প্রথম যে বক্সটা ফাইন্ড হোয়াট মানে কি, কাকে খুঁজে বের করব। এখন কাকে খুঁজে বের করবো, তাই আমি লিখে দিই আমার কাকে খুঁজে বের করতে হবে। আমি ওয়ার্ডটা লিখে দিলাম টাইপ করে লরেম ইপসাম। আপনি চাইলে ওইখান থেকে কপি করেও বসাইতে পারেন, ইচ্ছা। এটা ওই যে আমি বললাম মুখস্থ করার কিছু নাই, কারণ আপনি এমন একটা ডকুমেন্ট নিয়ে কাজ করতেছেন, আপনার এখানে তার লরেম ইপসাম লেখা থাকবে না। সো এই লরেম ইপসাম এটাকে আমি রিপ্লেস করতে চাচ্ছি। এটাকে রিপ্লেস উইথ, কাকে দিয়ে রিপ্লেস করব? রিপ্লেস উইথ এই বক্সের মধ্যে আমি খালি এখন লিখে দিলাম এমএস ওয়ার্ড। এখন এখানে দেখেন অপশন আসছে রিপ্লেস, রিপ্লেস অল, ফাইন্ড নেক্সট, ক্যান্সেল। তা আমি চাচ্ছি রিপ্লেস অল করে দিতে, যত জায়গায় আছে সব জায়গায় রিপ্লেস করে ফেলবে। শুধু রিপ্লেস দিলে দেখেন কি হয়। রিপ্লেস দিলাম, দেখেন ও এখন এই যে একটা একটা করে রিপ্লেস করতেছে। আমার এখন এত টাইম আছে একটা একটা করে করার। আমি হচ্ছে রিপ্লেস অল দিব, অল ডান, উই মেড 18 রিপ্লেসমেন্টস। তার মানে টোটাল 18টা জায়গায় লরেম ইপসাম এই ওয়ার্ডটা ছিল, সে 18 জায়গায় এটা রিপ্লেস করে ফেলছে। ওকে, এখন আমি এটা ক্লোজ করলাম। কিছু জায়গা বলতে তাইলে ধরেন এই যে এই প্যারাটা আমি সিলেক্ট করলাম রিপ্লেস। এখন ধরেন এই প্যারাতে যেহেতু আমি লরেম ইপসামরে রিপ্লেস করছিলাম এমএস ওয়ার্ড দিয়ে, তাহলে এমএস ওয়ার্ডের এই প্যারাটুকুকে আমি আবার লরেম বানাই ফেলি। মানে
জাস্ট আপনি প্রসেসটা দেখেন, আপনি এই প্যারাগ্রাফটাতেই রিপ্লেস করতে যাচ্ছেন না। আচ্ছা ধরেন, আচ্ছা এটা বাদ দেই, যেটা করছে এটা কনফিউশন লাগবে আপনার। এই প্যারাগ্রাফ থেকে ধরেন এখানে কি ওয়ার্ড আছে, ধরেন এই যে এই ইট, এই যে প্রথম যে ওয়ার্ডটা ধরেন ইট, ইটটাকেই আমি রিপ্লেস করব। এই প্যারাগ্রাফটুকু এটা আমি সিলেক্ট করছি, ফাইন্ড ওয়ার্ড লিখে দিলাম ইট, রিপ্লেস উইথ, এটাকে ধরেন আমি ইটকে আমি দ্যাট দিয়ে রিপ্লেস করব। এই যে রিপ্লেস উইথ দ্যাট দিয়ে দিলাম, রিপ্লেস অল। দেখেন উই মেড 6 রিপ্লেসমেন্টস ইন ইওর সিলেকশন, ডু ইউ ওয়ান্ট টু সার্চ দ্য রেস্ট অফ দ্য ডকুমেন্ট। কি করছে দেখেন, উই মেড 6 রিপ্লেসমেন্টস ইন ইওর সিলেকশন। সিলেকশন বলতে কি, আমি এই একটা প্যারাগ্রাফে সিলেক্ট করছিলাম না, এটা এই প্যারাগ্রাফটাতে টোটাল 6টা ইট ছিল। আমি ইট কেন, এই যে আমি লিখে দিছি ইট, রিপ্লেস করতে বলছে দ্যাট দিয়ে, এই প্যারাগ্রাফের 6টা জায়গায় ও দ্যাট দিয়ে রিপ্লেস করছে। এখন ও আমাকে কি করলো পরে, এখন আমাকে আবার জিজ্ঞেস করতেছে ডু ইউ ওয়ান্ট টু সার্চ দ্য রেস্ট অফ দ্য ডকুমেন্ট। সে এখন আমাকে জিজ্ঞেস করতেছে তুমি কি বাকি যে প্যারাগ্রাফগুলো আছে তোমার পেজে, বাকিগুলোতেও কি এটা করতে চাচ্ছ নাকি। এখন আপনি কি চাইতেছেন বাকিটা, চাচ্ছেন না, তাইলে এখন আপনি বলেন এখানে আপনি কি দিবেন। না, ইয়েস না, কারণ আমি তো চাচ্ছি না বাকিটা। আপনি যদি চান তাইলে ইয়েস দিবেন, আর যদি না চান তাইলে নো। বুঝছেন না, ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা আমি নো দিলাম, এখন নো দিলাম, এখন ধরেন এটা আমি ক্লোজ করে দিলাম। এখন দেখেন এই যে আমার পরের প্যারাগ্রাফে কিন্তু একটা ইট আছে, এটা কি চেঞ্জ হয়েছে? হয় নাই, কারণ আমি তো এটা সিলেক্ট করে দিছিলাম। হ্যাঁ, আপনি যদি সিলেক্ট করে রাখেন তাইলে অতটুকুতেই কাজ হবে। আর যদি আপনি সিলেক্ট করে না রাখেন, যে আমি এখন কিন্তু সিলেক্ট করি নাই, এখন যদি আমি দিই তাহলে পুরো পেজে কাজ করবে। বুঝছেন? হ্যাঁ, আপনি যতটুক সিলেক্ট করবেন ততটুকুরই পরিবর্তন হবে। আর আপনি যদি সিলেক্ট না করেন তাইলেও পুরাটার করে ফেলবে, পুরাটা। বুঝছেন এবার? বুঝতেছেন? আজকে সকালেও কারেন্ট, কোনটা বুঝি নাই। ও আচ্ছা আচ্ছা, এই যে এটা, আচ্ছা ভালো কথা বলছেন। আচ্ছা এই যে দেখেন একটা জিনিস, এই যে প্যারাগ্রাফে দেখেন এই যে বিভিন্ন জায়গায় লাল রঙের ঢেউ ঢেউ দেখছেন, লাল রঙের দাগটা দেখছেন, এই যে দ্যাটস এর নিচে একটা লাল দাগ, ইডি থ্যাটোস কি একটা ওয়ার্ড, এটা অন্য একটা দেশের, এটা নিচে লাল দাগ, এই ওয়ার্ডের নিচে লাল দাগ, বাকিগুলাই কিন্তু নাই। এই লাল দাগটা কেন বলতে পারবেন? এই লাল দাগটা হচ্ছে আমাকে মেনশন করতেছে এই ওয়ার্ডগুলো হচ্ছে বানান ভুল আছে। বুঝছেন? স্পেলিং মিস্টেক আছে এগুলা। কোনটা? এই যে নীল কালার, সবুজ পাইলেন কই? ও আচ্ছা আচ্ছা, সরি নীলটা, আচ্ছা দুইটাই বুঝাইতেছি। দেখেন একটা একটা করে দেখেন, দেখেন এই যে লাল কালার, এখন আমি চাচ্ছি যে এইটারে ঠিক করতে। এখন আমি জানি না আসলে এখানে কি হবে, বানানটা হইতে পারে না যে আমি বানান জানি না, জাস্ট খালি এই যে ওয়ার্ডটার নিচে লাল দাগ আছে এখানে জাস্ট খালি কার্সরটা এনে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করলে দেখেন এই যে আমার এখানে সাজেশন দিতেছে উপরের দিকে, দ্যাটস, দ্যাট, তারপর এই যে আরেকটা ট্যাক্স, ফলস, ফ্রেজ, ও আমাকে অনেকগুলো সাজেশন দিতেছে। হ্যাঁ, আপনি চাইলে তখন ইগনোর অল দিতে পারেন। সেই ক্ষেত্রে আপনার এই ওয়ার্ডটা এই পেজের যত জায়গায় আছে এটার কোথাও আপনাকে ভুল দেখাবে না, ইগনোর অল যদি দেন আপনি। আর আপনি যদি এই ওয়ার্ডটাকে যে অ্যাড টু ডিকশনারি দিয়ে দেন তাহলে এই ওয়ার্ডটা আপনার এমএস ওয়ার্ডের ডিকশনারিতে অ্যাড হয়ে যাবে। বুঝছেন? তা আমি চাচ্ছি যে আমার এই ওয়ার্ডটা এটা দ্যাটস হয়ে যাবে, তাইলে আমি জাস্ট এটা সিম্পলি এখানে একটা ক্লিক করে দিব। এমএস ওয়ার্ড এই সাজেশনগুলো আপনাকে দেয় হচ্ছে আপনি যে সেন্টেন্সটা লিখলেন বা এই ওয়ার্ডটা আপনার
কোন প্যারাগ্রাফে আছে, এই প্যারাগ্রাফে কি কনটেক্সটে লেখা, এই প্যারাগ্রাফে এখানে আপনি কি কি লিখছেন, কি কি মানে কি এগুলার অর্থ বুঝেই ও হচ্ছে আপনাকে বিভিন্ন রকমের ওয়ার্ড সাজেস্ট করে। এমনি এমনি কিন্তু দিয়ে দেয় না যে এমনি র্যান্ডম কিছু ওয়ার্ড দিয়ে দিবে, সেটা কিন্তু দেয় না। আচ্ছা, লাল দাগটা হচ্ছে ভুল, আর নীল দাগ যেটা এটা হচ্ছে ভুল না, আবার ভুলও। আপনি চাইলে রাখতে পারেন কিন্তু কারেকশন করলে বেটার। এখন এইখানে নীল দাগ কেন দিচ্ছে জানেন? এইটা দেখেন, আমি সেন্টেন্স শেষ করলে নরমালি আমরা ফুল স্টপ দেই কয়টা? একটা। এখানে কয়টা আছে? দুইটা। এন্ড ফুল স্টপ আমি একটার জায়গায় দুইটা দিচ্ছি, এটা কি আমার কোনো স্পেলিং মিস্টেক বা এটা কি কোনো গ্রামাটিক্যাল এরর? এটা কিন্তু আমার কোনো সেন্টেন্স মেকিং এর এরর বা গ্রামাটিক্যাল এরর কোনো কিছু না। এই কারণে কিন্তু ওইটা হচ্ছে ব্লু কালার দিচ্ছে, যে এইটা এখানে একটা ভুল আছে, একটা মিস্টেক আছে, তুমি চাইলে কারেকশন করতে পারো, আর না চাইলে তুমি এমনিও রেখে দিতে পারো। তা আমি চাইলে এখানে দেখেন, এখানে নীল কালার আছে, আমি এখানে রাইট বাটনে ক্লিক করলাম, করলে দেখেন ও আমাকে সাজেস্ট করতেছে কি, হয় তুমি একটা ফুল স্টপ দাও আর নাইলে তিনটা দাও। বুঝছেন? না, এটা হচ্ছে অ্যালগরিদমটা হচ্ছে আসলে কম্পিউটারে এইভাবেই সেট করা, গ্রামাটিক্যাল অ্যালগরিদম। আপনি একটা দিলে কারেক্ট, তিনটা দিলে কারেক্ট, কিন্তু আপনি যদি দুইটা দেন আপনাকে এরকম সিগন্যাল দিবে, চারটার বেশি দিলেও সিগন্যাল দিবে। হ্যাঁ, ও কিন্তু 1 আর 3 হচ্ছে কারেক্ট। তা এখন আপনি চাইলে একটাও দিতে পারেন, চাইলে তিনটাও দিতে পারেন, কিন্তু 2 দেন, 4টা ডট দেন, 5টা দেন, ও আপনাকে নীল রঙের একটা সিগন্যাল দিবে। এই দুইটার মানে বুঝছেন? এই দুইটার মানে যদি বুঝে থাকেন তাহলে একটু 5 মিনিট ব্রেক নেন, ক্লাস যেহেতু এটা আছে। আমি খালি আজকে একটা এই যে এই স্টাইলস এই অপশনটা হচ্ছে দেখাবো। এই স্টাইলস এর কাজটা হচ্ছে আপনার মানে এই প্রসেসটাকে হচ্ছে এক ক্লিকে কিভাবে করে সেটা বলেন। করা যাবে, সমস্যা নাই তো, করেন, সমস্যা নাই। আপনাদের জন্য তো ল্যাব খোলাই থাকে। এখন আপনারা যদি মনে করেন যে হ্যাঁ ক্লাস শেষ ভাইয়া আমরা এরপর আধা ঘন্টা প্র্যাকটিস করব, করেন, আমি এখানে বসে রইলাম, আমার তো সমস্যা নাই। নাই নিচে একটু তাকা দেখেন তো, চার্জার কানেকশন আছে, চার্জ হচ্ছে, অন হয় না বলতে কি ল্যাপটপ অন হয় না নাকি? আচ্ছা, এই যে এই ডকুমেন্টের দিকে একটু দেখেন, সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন। এইখানে যে টাইটেল আছে না, প্যারাগ্রাফ গুলো, এই যে এটা আমার প্যারাগ্রাফ, এটা টাইটেল, এই যে এটা প্যারাগ্রাফ, এইটা টাইটেল। তো আমরা নরমালি কি চাই যে আমাদের প্যারাগ্রাফ গুলা, টাইটেল গুলা সব একই রকম থাকুক, কিন্তু আলাদা আলাদা ফরম্যাটে। আলাদা ফরম্যাট মানে কি, এই যে যেমন এইটাকে আমি একটু ডিজাইন করছি, যেটা টেক্সটের সাইজ একটু বড়, নিচে আন্ডারলাইন দেয়া, এটাকে একটু বোল্ড করলাম, এটাকে ধরেন গ্রিন কালার করলাম, তারপর এটার একটু ইটালিক করলাম। এখন আমি যখন আবার এটাকে ঠিক করব, আমি কি করব, আবার একইভাবেই যে আবার বোল্ড করতে হবে আমাকে, এটাকে ইয়া করতে হবে। এখন করতে গিয়ে আমি এখন ভুলে গেছি এটার ফন্টের সাইজ কত, আমার এটার সিলেকশন তুলে আবার এটাকে ক্লিক করতে হবে, দেখতে হবে ফন্টের সাইজ কত, 14। আবার এসে ফন্টের সাইজ ঠিক করা 14, আন্ডারলাইন দিলাম, এগুলাই করতে হবে না বারবার? হ্যাঁ, এটা যেমন ডাবল আন্ডারলাইন হয়ে গেছে। তাই এরকম কাজ করতে গেলে বারবার ভুল হবে, আমাকে বারবার এগুলো ঠিক করতে হবে, সময় নষ্ট। তাই এই যে এইখানে একটা টাইটেল আছে, এইটাকেও আমি চাচ্ছি এরকম করতে। এখন এই টাইটেল ঠিক করতে করতেই আমার 10 মিনিট চলে যাবে। আর টাইটেল যদি এইখানে যেমন আছে 1টা 2টা 3টা 4টা, এখন ধরেন
আমি পুরা টেক্সটটাকে কপি করে, আচ্ছা দাঁড়ান, আপনাদের তো কপি পেস্টই দেখাই নাই আসলে, কিভাবে কপি করবেন পেস্ট করবেন। আচ্ছা দেখাই যাচ্ছে, ওটা সমস্যা নেই। এই যে দেখেন আমি লেখা বড় করে নিছি, এখন এই যে অনেকগুলা দেখেন, অনেকগুলা টাইটেল না এখন, হ্যাঁ এই যে দেখেন এইখানে স্টাইলস একটা অপশন আছে না, এখানে দেখেন অনেক রকমের হেডিং, এই যে নো স্পেস, হেডিং 1, হেডিং 2, হেডিং 3, নরমাল। এইখানে যখন ডাউন অ্যারোতে ক্লিক করতেছি দেখেন এখানে অনেক রকমের স্টাইল আছে। স্টাইলের কাজ হচ্ছে আমাদের এই যে 10 মিনিট আধা ঘন্টার যে সিস্টেম লস বাড়তি কাজ করা, এই কাজগুলোকে সময় বাঁচানো হচ্ছে এই স্টাইলের কাজ। আমি ধরেন এইটা হচ্ছে আমার হেডিং 1, আমার এই পেজে এইগুলা কি, আমার এই টাইটেল গুলা কি 1 নাম্বার হেডিং না? হেডিং বুঝেন তো সবাই? হ্যাঁ, বাকিরা বুঝছেন হেডিং? হেডিং হচ্ছে এই যে লেখাটা, আপনি খাতায় টাইটেল দেন না, খাতায় ধরেন পরীক্ষার খাতায় আমরা কি দেই, 1 নম্বর প্রশ্নের উত্তর, 2 নম্বর প্রশ্নের উত্তর, বা হচ্ছে ভূমিকা রচনা লিখতে গেলে ভূমিকা, বিবরণ, উপকারিতা, অপকারিতা, উপসংহার, এই যে টাইটেল গুলো, এইগুলো হচ্ছে আমার হেডিং, বুঝছেন? এই প্যারাগ্রাফটা কিন্তু, এই যে এগুলা কিন্তু আমার হেডিং। এখন ধরেন এইটা আমি ধরে রাখলাম যে আমার এই হেডিং গুলো, এগুলো হচ্ছে আমার 1 নম্বর হেডিং, মূল টাইটেল, কারণ এখানে তো আমার আছেই হেডিং আর প্যারাগ্রাফ। এখন ধরেন আমি চাইলে নরমালও কাজ করতে পারি, আমি চাইলে এই যে হেডিং 1, হেডিং 1এও কাজ করতে পারি, হেডিং 2 তেও কাজ করতে পারি, এটা হচ্ছে আমার ইচ্ছা, আমি কই কাজ করব, যেইটাতেই কাজ করি, কাজ করার প্রসেস সেম, 100% সেম। এখন ধরেন আমি চাচ্ছি এগুলো আমার হেডিং 1 হবে, এই যে এখানে কার্সারটা আনলাম, এনে আমি কিন্তু ক্লিক করি নাই মাউসে, জাস্ট রাইট বাটনে ক্লিক করলাম মাউসে। রাইট বাটনে ক্লিক করলে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, আপনার এতগুলো দেখার দরকার নেই, আপনি খালি এই যে 2 নাম্বার যে অপশনটা মডিফাই, দেখছেন মডিফাই? মডিফাই এর মানে কি? মডিফাই মানে হচ্ছে আমার একটা জিনিস একভাবে আছে, এটাকে ভেঙে চুরে এটার কোনা কেটে দেওয়া, এই করা করে এটাকে নতুন একটা শেপ করা। ধরেন এই টেবিলটা হচ্ছে স্কয়ার শেপ, রেক্টেঙ্গেল শেপ, টেবিলটাকে বললাম মডিফাই করতে, মানে কি এখন ধরেন আমি এটার এই কোনাটারে কাইটা একটু গোল করলাম, এটারে একটু ওইদিকে চেঞ্জ করলাম, এইগুলো হচ্ছে মডিফাই, মানে হচ্ছে একটা শেপকে চেঞ্জ করা। এইখানে আমার টেক্সটের হেডিং এর মডিফাই কি, মানে আমার যে হেডিং, এই লেখাটাকে মডিফাই করব। মডিফাই আমি ক্লিক করলাম, ক্লিক করলে দেখেন মডিফাই স্টাইল একটা বক্স চলে আসছে। এইখানে এই যে আইকনগুলো, এগুলো কি আপনাদের অপরিচিত কোনো আইকন? হ্যাঁ, উপরের এগুলো আপনার দরকার নাই, আমার কাজ হচ্ছে এই যে এতটুকুর মধ্যে, এগুলা কি আপনাদের অপরিচিত কিছু? এই যে ফন্টের স্টাইল, এগুলো দেখাই নাই আপনাদের? ধরেন এই যে এখান থেকে আমি একটা ফন্ট সিলেক্ট করে দেই, ধরেন এই ফন্টটা দিলাম, ফন্টের সাইজটা আমি দিলাম 16 থাকে। এই যে এখানে কিন্তু প্রিভিউ দেখাইতেছে, দেখছেন? আমি যা কাজ করতেছি এখানে চেঞ্জ হইতেছে। এই যে বোল্ড করলাম, দেখছেন বোল্ড হইছে? বোল্ড করার পরে কি বাজে লাগতেছে এই ফন্টটা? এই ফন্টটা নিবই না। ধরেন এই এরিয়াল ফন্টটাই নিলাম, এটাকে আমি বোল্ড করি, হ্যাঁ এটা ভালো লাগে, বোল্ড করলাম। এখন আমি চাচ্ছি আমার টাইটেলের নিচে আন্ডারলাইন থাকবে, আন্ডারলাইনে ক্লিক করলাম, দেখছেন আন্ডারলাইন? আমার কিন্তু এইখানে চেঞ্জ হচ্ছে না, কিন্তু আমাকে প্রিভিউ দেখাইতেছে যে আমি যেই কাজটা করতেছি আমার এটা দেখতে কেমন হবে। সো আমার অ্যালাইনমেন্ট লেফটে আছে, লেফটেই থাক, রাইটে নিলে যে রাইটে যাবে, সেন্টার নিলে সেন্টারে আসবে, লেফটেই থাকুক এটা। এই যে স্পেসিং, আপনাদের স্পেসিং দেখাইলাম না, লাইন স্পেসিং, এই যে স্পেসিং কমানো বাড়ানো। টাইটেলের স্পেসিং কি? টাইটেলের স্পেসিং দেখেন কি চেঞ্জ হবে, আমি যখন স্পেসিং বাড়াইতেছি টাইটেল থেকে প্যারাগ্রাফের স্টার্টিং এর গ্যাপটা কতটুকু, এই যে আমি একটু কমাই দিই, ধরেন এইভাবে থাকলো। ধরেন আমি এতটুকুই চেঞ্জ করতে চাচ্ছি, এইটুক বুঝছেন সবাই? মানে আমি ম্যানুয়ালি
এতক্ষণ এই যে এখানে আমি এটা সিলেক্ট করে করে যেই কাজটা করছিলাম, এই কাজটাই আমি এই যে স্টাইলের এখানে রাইট বাটনে ক্লিক করে মডিফাইয়ে গিয়ে আমি এই যে সেম কাজটাই কিন্তু এইখানে করতেছি। এখন ধরেন আমার কাজ এতটুকুই, আমি এখন ওকে দিলাম। চেঞ্জ হয়েছে কিছু? কোনো কিছু চেঞ্জ হয়েছে? কিচ্ছু চেঞ্জ হয় না। আমি যাচ্ছি আমার এই টাইটেলটা, এটা আমার পুরোটা সিলেক্ট করলেও পারি, চাইলে এই সেন্টেন্সের যে কোনো জায়গায় কার্সারটা রেখে দিলেও পারি। রেখে এই যে হেডিং 1 এ আমি মডিফাই করছিলাম না, হ্যাঁ, এই যে হেডিং 1 এ ক্লিক করলাম, চেঞ্জ হয়েছে? এই যে হেডিং 2 ছিল আমার, এটা এই যে হেডিং 1 ক্লিক করলাম, চেঞ্জ হয়েছে? এই যে এটা আমার আরেকটা হেডিং না, এটা জাস্ট এইখানে দেখেন এই সেন্টেন্সটার মধ্যে আমি কার্সার রেখে এই যে এটা ক্লিক করে দিলাম, এই যে হেডিং 1 চেঞ্জ হয়েছে? অটোমেটিক আসবে। এই যে হোয়ার ক্যান আই গেট সাম, এই যে এটা একটা হেডিং, এইটাতে কার্সার রেখে এই যে এখানে ক্লিক করলাম, আসছে? এই যে এটা একটা হেডিং, ক্লিক করলাম, দেখেন আমার সময় বেঁচে গেছে না কত? আমার বারবার তার ফরম্যাটিং করা লাগতেছে না, আমি জাস্ট কই কই অ্যাপ্লাই করব। দেখেন আমি এখন এই যে হেডিং 2 তে ভুলে ক্লিক করে ফেলছি, দেখেন 2 নম্বর হেডিং এর ডিফল্ট ছিল এরকম, তা আমি এখন হেডিং 1 দিলাম, দেখছেন? আচ্ছা একদম ফ্র্যাঙ্কলি বলেন, একটু কি বুঝছেন কিভাবে করছি? আপনার কিচ্ছু সিলেক্ট করা লাগবে না, আপনি জাস্ট কার্সার যেইখানে ইচ্ছা সেইখানে থাকুক, আপনি জাস্ট খালি এই যে স্টাইলের এইখানে আসবেন, এইখান থেকে আপনি যেইটাকে এডিট করবেন সেইটার এইখানে কার্সারটা এনে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। হ্যাঁ, জাস্ট এইখানে যেই স্টাইলটাতে কাজ করবেন সেই স্টাইলের এখানে রাইট বাটনে ক্লিক করলেই এই অপশনগুলো চলে আসবে। মডিফাই এ ক্লিক করবেন, এইখানে মডিফাই করে দিবেন। মডিফাই করলে আপনারা দেখেন, এই যে দেখেন আমার, হ্যাঁ হ্যাঁ কালার, এই যে আচ্ছা দেখেন ভালো কথা বলছেন, এই যে দেখেন এখন ফন্ট সাইজ বড় হওয়ার কারণে আমার কিন্তু এই সেন্টেন্সটা নিচে নেমে যাচ্ছে। আমি চাচ্ছি ফন্ট সাইজটা একটু ছোট করে দিতে, যাতে হচ্ছে এই সমস্যাটা না হয়। আমি জাস্ট এই যে সেম হেডিং 1 এ গেলাম, গিয়ে হচ্ছে মডিফাই এ গেলাম, মডিফাই এ গিয়ে হচ্ছে, আচ্ছা দাঁড়ান, আমার কার্সার কিন্তু এখন হচ্ছে ওই প্যারাগ্রাফে রয়ে গেছে। এই যে হেডিং এর যে কোনো একটা হেডিং এ কার্সারটা রেখে, যে কোনো একটা হেডিং আমি কার্সারটা রেখে আমি হেডিং 1 এ আসলাম, মডিফাই এ গেলাম, লেখে হচ্ছে এখন ফন্ট সাইজটাকে আমি 14 করে দিলাম। আর বলছেন কালার না, ব্লু কালারটাকে চেঞ্জ করে ধরেন আমি গ্রিন কালার করে দিলাম, ঠিক আছে? এখন ওকে দিলাম, এখন দেখেন সব গ্রিন কালার হয়ে গেছে, ফন্ট সাইজ ছোট হয়ে গেছে। স্টাইলসে কাজ করার সুবিধাই হচ্ছে এইটা। হ্যাঁ, এখন ধরেন এই যে আপনি পুরোটাই করলেন, ম্যানুয়ালি করলেন আপনি একটা একটা করে প্রতিটাই করে, এখন হুট করে আপনাকে আমি রিকোয়ারমেন্ট দিলাম যে আপনি এটা কি ব্লু কালার দিচ্ছেন, দেখতে ভালো লাগে না, আপনি ব্ল্যাক কালার করেন। তা আপনার তো ম্যানুয়ালি হলে প্রত্যেকটা সিলেক্ট করে 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 কালার চেঞ্জ করতে হবে, এটা একটা সমস্যা না? এখন আপনি জাস্ট যেহেতু আপনার ফরম্যাটিং করা আছে, রাইট বাটনে ক্লিক করবেন, মডিফাই যাবেন, গ্রিন কালারটাকে ব্ল্যাক করে দিবেন, ফন্ট সাইজ ধরেন কমাইতে মন চাইলে কমাইলেন, ধরেন 12 করে দিলাম, দেখেন সব চেঞ্জ হয়ে গেছে। ফরম্যাটিং যত জায়গায় আছে সব চেঞ্জ হয়ে যাবে। এখন ধরেন আমরা এই যে প্যারাগ্রাফে কাজ করব, প্যারাগ্রাফের সাইজ কত? ফন্ট সাইজ 12, আমি চাচ্ছি এটাকে 11 করে ফেলতে। এখন আমি ধরেন প্যারাগ্রাফ যেহেতু আমি এটা নর্মালি কাজ করি, এই যে নর্মাল যেটা সিলেক্ট করা বাই ডিফল্ট, জাস্ট রাইট বাটনে ক্লিক করলাম, মডিফাই এ ক্লিক করলাম, ফন্ট ধরেন ক্যালবেরি দিলাম চেঞ্জ করে, ফন্ট সাইজ 10 করে দিলাম, প্যারাগ্রাফের অ্যালাইনমেন্ট করে দিলাম জাস্টিফাই, এটা কি, হ্যাঁ জাস্টিফাই করে দিলাম, বোল্ড টোল্ড কিছু করার দরকার নাই, ভিতরে তো আমার কিছু করার দরকার নেই, ধরেন একটু করে দিলাম, ওকে। এখন দেখেন চেঞ্জ হয় নাই কিন্তু, জাস্ট এই যে প্যারাগ্রাফের যে কোনো এক জায়গায় কার্সারটা রেখে নরমালে ক্লিক করলাম, নরমালে ক্লিক করলাম, যেই যেই জায়গায় আমি চেঞ্জ করতে চাই প্রত্যেকটা প্যারাগ্রাফে কার্সার রেখে জাস্ট একটা ক্লিক করলাম, খালি দেখেন সব চেঞ্জ হয়ে গেছে।
এটা বুঝছেন? আচ্ছা ভাই আমরা হ্যাঁ যখন হেডিং এর কাজটা করব, হ্যাঁ হেডিং এর সময় যে নাম্বারটা হ্যাঁ যদি চাই নাম্বারটা আসবে, এটা তাইলে এই যে হেডিং 1 এ যান, রাইট বাটনে ক্লিক করে মডিফাই এ গেলাম, নাম্বার এখানে দেখেন নাম্বারিং এর কি অপশন কোথায়, ফরম্যাট, এই যে নিচে দেখছেন ফরম্যাট, এই যে এখানে নাম্বারিং দেখছেন, এখানে এই যে নাম্বারিং 1 2 3 কেন আসছে দেখেন, এই যে বাই ডিফল্ট কিন্তু 1 2 3 তে সিলেক্ট করা, এখন আপনি নাম করে দেন, ওকে ওকে, চলে গেছে সব, দেখছেন? এবার বুঝছেন? সবাই বুঝছেন ভাই, আপনি বুঝছেন এটা? এই যে প্যারাগ্রাফ, হ্যাঁ এটা বলতে আবার কম্পিউটারে যে প্যারাগ্রাফে যে প্যারাগ্রাফে লেখা আছে, এগুলো যদি সিলেক্ট করে জায়গা ইউজ করতে হবে। তারপরে আমি যদি একটা সিলেক্ট না করি, প্যারাগ্রাফ যেগুলো প্যারাগ্রাফে আছে, একটা সিলেক্ট না করে যদি আমি চেঞ্জ করি, তাহলে সম্পূর্ণ প্যারাগ্রাফ চেঞ্জ হবে, সম্পূর্ণ প্যারাগ্রাফ পেজ চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ এই যে দেখেন আমার এই পেজটা, এখানে কয়টা পেজ? 4টা, 3-4টা, অনুমানে বলার কিছু নাই আসলে মাইক্রোসফট ওয়ার্ডে, আপনি ওয়ার্ড এক্সেল যাই হোক, এই যে নিচে একটা মেনু বার দেখছেন, নিচে একটা বার আছে, এই যে এখানে দেখেন পেজ 3 of 4, 3 of 4 মানে কি আমার টোটাল 4টা পেজ, 4টা পেজের মধ্যে আমি এখন অবস্থান করতেছি 3 নাম্বার পেজে, আমি এখন নিচে স্ক্রল করে নামলাম, দেখেন 4 of 4 মানে আমি এখন 4 নাম্বার পেজে আছি, লাস্ট পেজে। এই যে দেখেন 1533টা ওয়ার্ডস, মানে এই যে এখানে আমার যতগুলা টেক্সট আছে টোটাল 1533টা ওয়ার্ড আছে, বুঝছেন? না না আমি আর কিছু শিখাইতেছি না আপু।